লাগাও। আসসালামু আলাইকুম ইবিআইয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? ঠিক 3 মিনিট লেট করে তৃতীয় অধ্যায়ের পঞ্চম ক্লাস নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? এই 3 মিনিট লেট করছি বলে তোমরা আবার কোথাও পোস্ট দিও না, আর দিলে দিও ট্যাগ দিও, আর আমার সুন্দর একটা ছবি দিও, আমার বিয়ের ছবি আবার দিও না, ঠিক আছে? আচ্ছা, এখন পরিচিত ভাই ব্রাদার বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাই একটু ডাক দাও, আমি একটু সবাই একটু ডাক দিয়ে দিই। শাফিক, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। শাফিক কোথায়? শাফিক, খাতা কলম নিয়ে পড়তে বসো। রাজ, পড়তে বসো। টেবিল উপর থেকে নামো। আচ্ছা আসো, হ্যাঁ ঠিক আছে। ইউসা, ওকে। এখন শোনো, আর যারা সালাম দিচ্ছ এতক্ষণ ধরে এত কষ্ট করে শ্রদ্ধার জায়গা থেকে, তাদের সকলকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমিষ্ট, আদাব। কি অবস্থা সুমিষ্ট, কেমন আছো? তুমি তো ভুলেই গেছো, আসো না একটু অফিসে। জোবাইর, আলহামদুলিল্লাহ। ছোটবেলাতে, আরে তোমরা কেউ আমার জিজ্ঞেস করবা না আমি কেমন আছি? আমি ছোটবেলাতে ভালো থাকি আছি, ঠিক আছে? আমি একদম ঠিক ছোটবেলাতে ভালো আছি। রাফি, ভালো আছি। শমিষ্ট, ও তুমি তো একদিন জিজ্ঞেস করতেছিলা তোমার কলেজে পরীক্ষা ছিল, ওই পরীক্ষাটা আসলে কেমন হয়েছে মন থেকে বললো, হ্যাঁ? আসো, আমরা একটু আস্তে ধীরে পড়ালেখাটা তাহলে শুরু করি, ঠিক আছে? অনেক তো করলাম গল্প গুজব, আসলে আমরা তো পড়ি কম, গল্প করি বেশি, কিছু করার নাই। তাহলে আসো। আরে নতুন কলম, হ্যাঁ লেখা মজা হবো। দেখো আজকের ক্লাসে আমরা কি পড়বো। আজকে যে গত দিনের যে বিয়োগটা পড়তে পারি নাই, বিয়োগটা আজকে একটু পড়বো। আর এই যে দুইয়ের পরিপূরক, কি পড়বো? দুইয়ের পরিপূরক। দেখো ভাই, এই যে দুইয়ের পরিপূরকটা, হ্যাঁ এটার উপরে যত ডি স্টার মারবো কম হয়ে যাবে, ঠিক আছে? মানে দেখো, দুইয়ের পরিপূরক হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে হট টপিক। তো আসো, ডিরেক্ট একদম বিয়োগের নিয়মে চলে যাব আমরা, ঠিক আছে? ডিরেক্ট কোথায় যাব? বিয়োগের নিয়মে চলে যাব। হুজাইফা, এটা সুন্দর। এই যে তেরাং, তেরাং না এতক্ষণে ভালো কথা বলছে, আলহামদুলিল্লাহ। তোদের ভাবিও ভালো আছে, ঠিক আছে? এই মহাকাব্যের শেষ পৃষ্ঠা, ভাবিও আলহামদুলিল্লাহ ভালো আছে। আসো আজকে আমরা একটু বিয়োগ করি, হ্যাঁ? তো দেখো, বিয়োগের নিয়মগুলো পড়ার আগে আগে আমরা নর্মাল যে বিয়োগ করি একটা বিয়োগ একটু দেখে নিই, হ্যাঁ নর্মাল একটা বিয়োগ একটু দেখে নিই। ধরো আমরা একটা বিয়োগ করতেছি এমন, এই কালার তো ভালো লাগে না, হ্যাঁ নর্মাল একটা বিয়োগ একটু দেখে নিই। ধরো আমরা বিয়োগ করতেছি এমন যে 5 3 - 2 7। দেখো এই বিয়োগ যখন আমরা করি, বা এর আগে আরেকটা সংখ্যাও যদি ধরো লাগাই দিই, ধরো দিলাম হচ্ছে কত 5 1, হ্যাঁ 5 1। এই এবার দেখো এই বিয়োগটা একটু খেয়াল করো, এই বিয়োগটা একটু খেয়াল করো। দেখো যখন 5 থেকে 1 বিয়োগ করি, জাস্ট একটু আগে একটু নিয়ম পড়ার আগে আগে এক্সাম্পল পড়ে নেই, তারপরে দেখো নিয়ম বুঝতে সহজ হবে। দেখো 5 থেকে 1 যখন বিয়োগ করতেছি, এই 5 দেখো 5 > 1, যখন 5 > 1 মানে উপরের সংখ্যাটা যখন বড় হচ্ছে তখন কিন্তু আমাদের কোনো কষ্ট হয় না বিয়োগ করতে, আমরা বসাই দিই। 5 থেকে 1 বিয়োগ করলে 4 বসবে, আমাদের কিন্তু কোনো কষ্ট হয় না। তার মানে দেখো উপরের সংখ্যাটা বড় হইলে বিয়োগফল যা আসে তাই বসাইতে হয়। খেয়াল করো, উপরের সংখ্যাটা যদি ছোট হয়, দেখো 7 3, দেখো 3 > 7, এই 3টা যখন 7-এর থেকে ছোট হচ্ছে তখন 3 থেকে কি তুমি 7 বিয়োগ করতে পারতেছো? পারতেছো না। তখন তুমি কি করো ভাইয়া, এই 3-এর সাথে কত যোগ করো? 10 যোগ করো। কত যোগ করো? 10। 10 আর 3 যোগ করলে কত হয়? 13 হয়ে যায়। 10 আর 3 যোগ করলে কত হয়? 13। তাহলে দেখো
10 আর 3 যোগ করলে কত হয়? 13 হয়ে যায়। তো 10 আর 3 যোগ করলে যখন 13 হয়ে যায় তখন দেখো 13 থেকে তুমি 7 বিয়োগ করো, রাইট? 13 থেকে 7 বিয়োগ করলে কত বসাও? 6 বসাও। হ্যাঁ, কত বসাও? 6 বসাও। তারপরে কি করো? হাতের 1 থাকে, যেটা তুমি নিচে এখানে 1 যোগ করো। এখন এই জায়গাটা একটু বুঝো, তুমি এইখানে 10 যোগ করলা কিন্তু এখানে 1 যোগ করলা কেন? কারণ দেখো, তোমার এই যে প্রথম যে সারিটা এটা হচ্ছে কি এককের সারি, এই যে সারিটা এটা কি দশকের সারি, আর এই যে সারিটা এটা হচ্ছে কি শতকের সারি, শতকের সারি। তাহলে দেখো এই ঘরের 10 মানে তো এই ঘরের 1, তাই না? 10টা দশক মিলেই তো একটা শতক হয়, 10টা একক মিলে একটা দশক হয়, এই জন্য 10 আর 1 সমান। আর দেখো এর আগের বার 10 যোগ করছিলে তুমি কি উপরের সংখ্যাটাতে, তাই না? আর এইবার 1 যোগ করলা কার সাথে? নিচের সংখ্যাটার সাথে। যেহেতু উপরের সংখ্যাটার সাথে 10 যোগ করছিলে আর এখানে নিচের সংখ্যাটার সাথে 1 যোগ করছো, মানে এইখানে 10 দশকের ঘরে 10 আর এখানে শতকের ঘরে 1 যোগ করছো, তাইলে কোনো মানও চেঞ্জ হয় নাই। দেখো উপরেও যোগ করা হয়েছে, নিচেও যোগ করা হয়েছে, লেভেলে আসছে, তা রাইট? তাহলে দেখো 2 এর 1 যোগ করলে 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2, এই তো আমরা বিয়োগটা করি। তাহলে দেখো এখানে দুইটা নিয়ম গেছে। একটা নিয়ম কি, উপরের সংখ্যাটা বড় হইলে বিয়োগফল যা আসে তাই বসে যায়। এখানে একটু খেয়াল করো, এই জায়গায় একটু খেয়াল করো, উপরের সংখ্যাটা যদি ছোট হয়, উপরের সংখ্যাটা যদি ছোট হয় তাহলে তার সাথে কত যোগ করছি? 10। 10 কেন যোগ করছি? কারণ এই যে যে বিয়োগটা আমরা করছি এইটা হচ্ছে ডেসিমেল সংখ্যা না? এই যে যে বিয়োগটা আমরা করছি এটা কি ডেসিমেল না? দশমিক সংখ্যা পদ্ধতি। আর দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত হয়? 10 না? দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10। তাহলে দেখো উপরের সংখ্যাটা যদি ছোট হয় তাহলে তার সাথে কি যোগ করতে হয়? ভিত্তি যোগ করতে হয়। ডেসিমেলের সময় 10, যদি বাইনারি হইতো 2 যোগ করতাম, যদি অক্টাল হইতো 8 যোগ করতাম, যদি হেক্সাডেসিমেল হইতো 16 যোগ করতাম। এবার খেয়াল করো আর কি করছি, তখন এই যে পরবর্তী ঘরের নিচের সংখ্যাটার সাথে 1 যোগ করছি। দেখো পরবর্তী ঘরের নিচের সংখ্যার সাথে 1 যোগ করছি। হ্যাঁ, এইবার ভাইয়া একটু নিয়মটাতে আসো। আচ্ছা দেখো কিছু মনে পড়ে কিনা। কি বলছে দেখো, প্রথম সংখ্যাটি যদি বড় হয়, প্রথম সংখ্যাটি যদি বড় হয় তাহলে সরাসরি বিয়োগ করে বিয়োগফল বসাতে হয়। দেখো প্রথম সংখ্যাটা বড়, সরাসরি বিয়োগ করে বিয়োগফল বসাই দিছি। হ্যাঁ, প্রথম নিয়মটা। পরেরটা কি বলছে দেখো, প্রথম সংখ্যাটি যদি ছোট হয় তাইলে কি হয়? যদি ছোট হয় তাহলে তার সাথে ভিত্তি যোগ করে তারপর বিয়োগ করতে হয়। তাহলে দেখো উপরের সংখ্যাটা যদি ছোট হয়েছে তার সাথে আমরা কি করছি? ভিত্তি যোগ করছি 10, তারপরে বিয়োগ করছি। এতে এতে ক্যারি 1 থাকে। এই ঘটনা হইলে কি থাকে? ক্যারি 1 থাকে, হাতে 1 থাকে, যা যা পরবর্তী নিচের সংখ্যার সাথে যোগ করতে হয়। দেখো যা পরবর্তী নিচের সংখ্যাটার সাথে যোগ করছি। তাহলে আমাকে একটু বলো এই নিয়ম দুইটা এই এক্সাম্পলটা দিয়ে বুঝছো কিনা? হ্যাঁ, এটা একটু আমাকে বইলো আগে। রুমি সাউন্ড আছে? তুমি দেখো তোমার ফোনের সাউন্ড ভলিউমটা কমানো কিনা। ক্লাস অনেকখানি হয়েছে বলতে 8 মিনিট হয়েছে, এর ভিতরে আমরা 4 মিনিট পড়ছি, 4 মিনিট গল্প করছি। আচ্ছা, 13 নিচের সাথে 1 যোগ করাটা বুঝো না, একটু খেয়াল করো। দেখো এই যে ধরো এখানে এই কালি তো না, খেয়াল করো, যখন এইখানে লিখলাম যে 535, নিচে লিখলাম 271, খেয়াল করো যখন এইখানে আমি 10 যোগ করছি, হ্যাঁ 3-এর সাথে যখন 10টা যোগ করলাম, বুঝছো, যখন আমি 3-এর সাথে কার সাথে 3-এর সাথে 10 যোগ করলাম, তাইলে এই মানটা বৃদ্ধি পাইছে কার? এই 535-এর মান বৃদ্ধি পাইছে না? 535-এর মান বৃদ্ধি পাইছে। আর এই জন্য কি করছি, পরের বার আমি কি করছি, এই 271-এর ঘরে 2-এর সাথে 1 যোগ করছি। তুমি বুঝো 271-এর সাথে এখানে কি করছি? 1 যোগ করছি। তাতে কি হয়েছে? তাতে করে কি হয়েছে দেখো, এই যে তাতে করে এই যে নিচের মানটাও বৃদ্ধি পাইছে। প্রথমে এই উপরের ঘরটার মান বৃদ্ধি পাইছে, পরে নিচের ঘরটার মান বৃদ্ধি পাইছে, তাতে মানের ইয়েটা কি ইকুইভ্যালেন্ট হয়ে গেছে। সাবিদ কেন, কি বলে তোমার ল্যাপটপে? মুক্তা, ঠিক আছে ওরে একটু দিও। তাই না নাদিমুল? হ্যাঁ তুমি, তোমার কাছে মনে হইতে পারে। তাহলে দেখো এখন আসো এখানে আমরা কিছু ম্যাথ করি, ঠিক আছে?
লাবণ্য অ্যাপ্রুভ হয়ে যাবে, আর অ্যাপ্রুভ না হইলে তখন সাহেদরা মাইরো না, সাহেদের সামনে পরীক্ষা তো, ও একটু কম গুরুত্ব দিতে পারতেছে, হ্যাঁ গুরুত্ব না ঠিক মানে ও কম সময় দিতে পারতেছে নিজের প্রস্তুতির জন্য, ওর জন্য দোয়া করে সবাই। এখন খেয়াল করো, দেখো এই ধরো একটা ম্যাথ, হ্যাঁ 1011.101, এই একটা বাইনারি, এইখান থেকে ধরো আমি কি করলাম, এই 101.11, হ্যাঁ এটা আমি বিয়োগ দিব, হ্যাঁ এই ম্যাথটা ধরো আমি করব, একটু দেখো তাইলে ম্যাথটা আমি তুললাম, এই যে এখানে একটু 1011 রেডিক্স পয়েন্ট 101, আর এখানে দেখো 101 রেডিক্স পয়েন্ট 11, একটু খেয়াল করে দেখো, হ্যাঁ ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখো, এখানে আমি কি করব, বিয়োগ করব। এবার তোমরা একটু ঠান্ডা মাথায় এই জিনিসটা একটু পাতানোটা ঠিক করো, রেডিক্স পয়েন্ট বরাবর রেডিক্স পয়েন্টটা বসাও প্লিজ। এই রেডিক্স পয়েন্ট বরাবর রেডিক্স পয়েন্ট না বসে এটা যদি এক ঘর বামে চেপে যায় বা এটা একটু ডানে বামে চেপে যায়, যদি ঘরটা ঠিক মতো না হয় তাহলে তুমি কনফার্ম থাকো তুমি এত চেষ্টা করে সঠিক নিয়মে পারার পরেও তুমি মার্ক পাবা না, কারণ তোমার উত্তর ভুল হয়েছে। ঠিক আছে, আসো এবার আসো, হ্যাঁ এই বিয়োগটা একটু করি, হ্যাঁ ঠান্ডা মাথায় একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো একের নিচে কিছু নয় মানে কি, জিরো আছে, জিরোর থেকে এক বড়, তাহলে এক থেকে জিরো বিয়োগ করলে কত হয়, এক হয়। খেয়াল করো এই যে জিরোর থেকে এক বিয়োগ, তাহলে দেখো এই যে জিরোটা কি একের থেকে ছোট না, জিরো যেহেতু একের থেকে ছোট, তাহলে এই ছোট হইলে উপরের সংখ্যাটার সাথে কি যোগ করতে হয়, ভিত্তি যোগ করতে হয়, এখানে ভিত্তি কত 2, তাহলে শূন্যর সাথে 2 যোগ করলে কত হয় 2, দেখো 2 এর থেকে যদি 1 বিয়োগ করো কত থাকে 1, তাহলে দেখো যদি কোনো ঘরে 2 ভিত্তি যোগ করতে হয় তখন পরের ঘরের সাথে কি আবার 1 যোগ হয় না, তাহলে দেখো এখানে আবার কি হচ্ছে 1 আর 1 2, উপরের সংখ্যাটা কত 1, তাহলে দেখো 1 ইজ লেস দেন 2 এই ঘরটাতে, তাই না, তখন এর সাথে কি হবে আবার 2 যোগ, তাহলে দেখো 2 আর 1 যোগ করলে কত হয় 3, 3 থেকে 2 বিয়োগ করলে আবার কত হবে 1, 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1, হাতে কিন্তু আবার 1 আছে, দেখো এখানে 1 আর 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে আবার 2 হয়ে যাচ্ছে, উপরের সংখ্যাটা কত 1, তার মানে আবার এই সেম জিনিস ছোট, তখন এই 1 এর সাথে তুমি কি করবা আবার 2 যোগ করবা, 2 আর 1 3, 2 আর 1 কত 3, 3 এর থেকে 2 মাইনাস করলে কত হবে 1 বসবে, তাই না, হাতে কিন্তু আবার 1 আছে, ওটা তুমি জিরোর সাথে দিলা, দেখো জিরোর সাথে 1 যোগ করার পরে কত হয়েছে 1, যখন নিচেরটা 1 উপরেরটাও 1, তাহলে এই দুইটাই সমান, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় ভাইয়া 0। এবার দেখো এখানে কি আছে 0 আর 1, উপরের সংখ্যাটা ছোট, উপরের সংখ্যা ছোট হলে কি করবা তুমি 2 যোগ করবা, শূন্যর সাথে 2 যোগ করলে 2, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1, হাতে 1 থাকে ওই একটা যদি নিচে বসাই 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 0, তাহলে ওটা না বসাইলেও চলে, অ্যান্সারটা তাহলে কি দাঁড়ায় 101 রেডিক্স পয়েন্ট 111। বলো বুঝছো না কি বুঝছো নাই, এই যে জারির তোমার কিন্তু অ্যান্সার ভুল হয়েছে, জেরিন তোমারও কিন্তু অ্যান্সার ভুল হয়েছে, জারির এই যে দেখো এই যে এই জিরোর সাথে যখন তুমি 2 যোগ করতেছো তখন পরের ঘরের নিচের সাথে 1 যোগ হবে না, তো নিচে যেহেতু কেউ নাই তাহলে একটা বসবে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে তো 0 হয়, ঠিক আছে। আচ্ছা এই ম্যাথটা হয়তো অনেকের কাছে ক্লিয়ার নাও হইতে পারে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। দেখো এক চান্সে যখন তোমার কাছে ম্যাথ ক্লিয়ার হবে না তখন তোমার হতাশ হওয়ার কিছু নাই, তুমি নিশ্চিত থাকবা যে তুমি চেষ্টা করতেছো ভালো করার, হ্যাঁ এই জন্য এটা হচ্ছে, ঠিক আছে, কারণ তুমি জানতে চাচ্ছ এই জন্য তোমার কাছে। এখন দেখো আমরা আরেকটা ম্যাথ একটু করে দেখি, ঠিক আছে, আরেকটা ম্যাথ করে দেখি, আরেকটা ম্যাথ করে দেখি, আসো হ্যাঁ এই আরেকটা ম্যাথ করে দেখি। দেখো ম্যাথটা তাহলে তুলি 1011 রেডিক্স পয়েন্ট 101, আর এখানে কি হবে 110 রেডিক্স পয়েন্ট 11, বারবার বলতেছি কিন্তু এই রেডিক্স পয়েন্টটা কিন্তু একই লেভেলে রাখো, ঠিক আছে, রেডিক্স পয়েন্টটা কিন্তু একই জায়গায় রেখো, না তুরাস উপরে +2 লিখতে হবে না। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করো, তোমরা একটু দেখো, তোমরা একটু দেখো এই যে যে +2 গুলো আমি লিখছি না, দেখো এই যে যে +2 +2 +2 +2 গুলো আমি লিখছি না, এই যে নিচের যে +1 গুলো যে আমি লিখছি,
এই যে এখানে যে +2 গুলো আমি লিখছি, তোমরা প্লিজ এই +2 বা এই +1 গুলো জানো তোমরা লিখো না, হ্যাঁ? এই +2 বা এই +1 গুলো, এই যে +2 বা এই যে +1, এই জিনিসগুলো কিন্তু তোমরা লেখো না, হ্যাঁ? প্লিজ রিকোয়েস্ট। কারণ কেন লিখবা না? কারণ এই +2 বা +1 এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। এখন আসো বিয়োগটা করি, হ্যাঁ? বিয়োগটা করি। দেখো 1 এর নিচে কিছু নাই, 1টা কি হইলো? বসে গেল। দেখো উপরে কি? উপরে সংখ্যাটা ছোট হইছে না? ছোট হইলে এর সাথে কি যোগ? 2 যোগ। কেন? কারণ 1 বড়, 0 ছোট। ছোট হইলে তার সাথে ভিত্তি যোগ করতে হবে, যেহেতু ভিত্তি 2 তাই 2 যোগ করছি। তাহলে দেখো 2 আর 0 যোগ করলে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 বসবে। আর যখনই উপরে ভিত্তি যোগ করা লাগে তখন নিচের ঘরটার এখানে কি 1 যোগ করতে হয়। তখন নিচের ঘরটাতে এখানে কি করতে হয়? 1 যোগ করতে হয়। এখন খেয়াল করো, একটু দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 1 আর 1 যোগ করলে 2, উপরের সংখ্যাটা কত? 1। তাহলে দেখো 1 তো 2 এর থেকে ছোট না, এই যে 1 আর নিচেরটা 2, তাহলে এর সাথে আবার ভিত্তি যোগ করতে হবে। তাহলে 2 আর 1 যোগ করলে কত? 3। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়। 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়। সেটা বসাইলাম। এরপরে খেয়াল করো, এই যে যেহেতু এখানে +2 করছিলাম, তাহলে এখানে একটা +1 যোগ হবে না? তাহলে দেখো এই শূন্যর সাথে 1 যোগ করলে কত হয়? 1। উপরের সংখ্যাটাও 1, নিচের সংখ্যাটাও 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0। 1 থেকে 1 বিয়োগ করলে 0। হাতে কিন্তু আর কিছু থাকতেছে না, হ্যাঁ? কারণ এখানে উপরে ভিত্তি যোগ করা লাগে নাই। দেখো 1 থেকে 1 বিয়োগ করলে আবার 0। এবার কত? হাতে কত? 1। সরি, হাতে কিছুই নেই। এখন দেখো উপরের সংখ্যাটা 0, নিচেরটা 1। এই যে এই ঘরটা দেখো, হ্যাঁ? এই যে এই ঘরটা দেখো, উপরের সংখ্যাটা কত? উপরের সংখ্যাটা 0, নিচের সংখ্যাটা 1। তার মানে কি উপরের সংখ্যাটা ছোট, তাহলে ওর সাথে কত যোগ করতে হবে? ভিত্তি যোগ করতে হবে। 0 আর 2 যোগ করলে 2, 2 এর থেকে 1 বিয়োগ করলে 1 বসবে। হাতে কত? 1। এই 1টাকে দেখো, হাতে কত আছে? 1। তুমি খেয়াল করো, এই 1টাকে যদি এখানে বসাও তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে বামে কত বসবে? 0। তো এই বামে 0 বসানোর তো কোনো দরকার নাই। 0 বসানোর কোনো দরকার আছে? নাই। তাহলে কি হবে? এইটাই হবে হচ্ছে তোমার অ্যান্সার। জারির, বলো বুঝছো কিনা? হ্যাঁ, কাছাকাছি হয়ে গেছে। প্রণয়, হয়ে যায়। এই যে কি আলোকেন্দ্র পল আইডি থেকে, এটা মেবি আঙ্কেলের আইডি। ভাইয়া তোমার হচ্ছে এটা লিখতে হয় না, হ্যাঁ? ওটা না লেখাই বেটার। অনি, জি, আমরা ছোট মানুষ তো, আমরা এই নার্সারির ম্যাথগুলাই করি। মৃদুল, মৃদুল, এই যে চিল গাই, কুল, গুড লুকিং, হ্যান্ডসাম, আর অবভিয়াসলি ট্যালেন্টেড। ঠিক আছে? এখানে দেখো তোমরা একটা কমেন্ট দেখতে পারবা, সাদমান রহমান মৃদুল ভাইয়া। ও হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের খুব কাছে থাকবে, তোমাদের কাছে থেকে কাজ করবে, তোমাদেরকে নিয়ে সাথে নিয়ে সামনে আমাদের অনেক প্ল্যান আছে, লাইক বিভিন্ন ক্যাম্পেইন করা, কম্পিটিশন করা, কন্টেস্ট করা, এই জিনিসগুলো দেখবা সব হচ্ছে মৃদুল ভাইয়া তোমাদের সামনে করতেছে। ঠিক আছে? তো তোমরা ওকে চিনে রাখো। ওর সাথে তোমাদের অনেক কাজ করতে হবে। ঠিক আছে? আশা করতেছি ভালো কিছু হবে, হ্যাঁ? ওকে, তাহলে এটা গেল। তাহলে এই অক্টাল বিয়োগটা যদি এভাবে হয়ে যায়, তাহলে খেয়াল করো এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে এই হেক্সাডেসিমেলটা করব। এখন আমরা হেক্সাডেসিমেল আর অক্টালের কয়েকটা ম্যাথ করব। একটু দেখো, অক্টাল একটা ম্যাথ একটু করি, যে 654.31 অক্টাল মাইনাস ধরো কত দিলাম, 47.53 অক্টাল, হ্যাঁ? এই ম্যাথটা একটু করবো, হ্যাঁ? দেখো, তাহলে ম্যাথটা যদি আমি তুলি তাহলে কেমন হয়? 654 রেডিক্স পয়েন্ট 31, আর নিচে কি আছে? 47 রেডিক্স পয়েন্ট 53। হ্যাঁ, তোমরা দেখো একটা জিনিস মাথায় রাখবা, যখনই তুমি ম্যাথগুলাকে একটু নিচে নিচে করে পাতাবা, হ্যাঁ, সবগুলো সুন্দর করে বসাবা, তখন তোমার ম্যাথটা ক্যালকুলেশন করতে অ্যাকচুয়ালি ইজি হয়ে যাবে। ঠিক আছে? ক্যালকুলেশন করতে আসলে ইজি হয়ে যাবে। ঠিক আছে? আসো,
তাহলে এটা একটু করি। হ্যাঁ আমি জানি অনেকেই হচ্ছে আমার আগে অ্যান্সার লিখে দিতে পারো, তবে একটু মাথায় রেখো। হ্যাঁ এই যে যোগ বিয়োগের ক্ষেত্রে, হ্যাঁ আমি একটু এখানে লিখে দেই, একটু মাথায় রেখো। দেখো অবশ্যই এটা একটু খেয়াল রাখো যে যোগ বিয়োগ বা রূপান্তরের সময়, বা তোটা যোগ বিয়োগ এবং রূপান্তরের সময়, যোগ বিয়োগ এবং রূপান্তরের সময় অবশ্যই, যোগ বিয়োগ এবং রূপান্তরের সময় অবশ্যই বেস খেয়াল করে রাখবে। অবশ্যই কি করবে? বেস খেয়াল রাখবে। হ্যাঁ অবশ্যই বেস খেয়াল রাখবে, বেসটা তোমার খেয়াল রাখতে হবে। দেখো এখন বেস কত? 8, এটা তোমাকে মাথায় রাখতে হবে যে এখন বেস কত ভাইয়া? 8, এটা মাথায় রাখতে হবে। দেখো 1 3, তাই না? তাহলে 1 3 যখন হইলো, উপরের সংখ্যাটা তখন কত? 1। উপরের সংখ্যাটা 1, যেহেতু উপরের সংখ্যাটা ছোট, দেখো 1 ইজ লেস দ্যান 3, তাহলে 1 এর সাথে তখন তুমি কি করবা? 8 যোগ করবা। 8 আর 1 যোগ করলে কত হয়? 9। 9 থেকে তুমি 3 বিয়োগ করো, 9 থেকে 3 বিয়োগ করলে কত আসবে? 6। দেখো যেহেতু উপরের সংখ্যাটার সাথে ভিত্তি যোগ হয়েছে, তাহলে নিচের এই সংখ্যাটার সাথে 1 যোগ হবে, রাইট? তাহলে দেখো 5 আর 1 6, উপরে কত? 3, আবার ছোট সংখ্যা, তাহলে তুমি এর সাথে কি করো? আবার 8 যোগ করো। 8 আর 3 যোগ করলে 11, 11 থেকে 6 মাইনাস করলে কত হয়? 5। রেডিক্স পয়েন্ট বরাবর রেডিক্স দাও, যেহেতু উপরের ঘরে ভিত্তি যোগ করা লাগছে, তাই এখানে কি হবে? 1 যোগ হবে, তাই না? 1 যোগ হবে। দেখো 7 আর 1 যোগ করলে 8, আর উপরে হচ্ছে 4, ছোট সংখ্যা, তাহলে উপরে এর সাথে তুমি আবার 8 যোগ করো। 8 4 যোগ করলে 12, 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 4, আবার হাতে 1 এখানে যোগ হবে। হ্যাঁ কারণ যেহেতু এখানে প্লাস 8, এখানে 1 যোগ হবে। এবার খেয়াল করো, 5 থেকে 5 বিয়োগ দাও। 5 নিচে 4 আর 1 5, 5 থেকে 5 বিয়োগ দিলে 0, যেহেতু উপরের নিচে সেম ছিল, তাই এখানে হাতে কিছু থাকবে না, এখানে 6টা এখানে বসে যাবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বলো বুঝছো না কি বুঝো নাই? তাসলিমা বেগম মারো নেটের বাচ্চারে। ঈশ্বর চৌধুরী, তোমার অ্যান্সারটা কিন্তু ভুল হয়েছে। জারির 0.56 কেমনে আসছে তুমি কি বুঝছো? তুমি একটু খেয়াল করে দেখো। না তানজিলা, উপরের সংখ্যাটা বড় হইলে তো আর কিছু যোগ করা লাগবে না। সাব্বির, ক্যালকুলেটরের সাহায্যে করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে রেডিক্স পয়েন্ট থাকলে এইগুলো করা যায় না, রেডিক্স পয়েন্ট না থাকলে করা যায়। নাফি, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। এটা যদি বুঝে থাকো, তাহলে আর একটা অক্টালের ম্যাথ করি আমরা। দেখো ধরো 401.75 অক্টাল মাইনাস 7 2 রেডিক্স পয়েন্ট 4 6 অক্টাল। হ্যাঁ এটা একটু করে দেখি পারি কিনা, লেটস ট্রাই। ম্যাথটা কি আছে? 401 রেডিক্স পয়েন্ট 75। খেয়াল করো রেডিক্স পয়েন্ট বরাবর কিন্তু তুমি ভাই রেডিক্স পয়েন্ট বসাইতে হবে। বামে 2 ঘর আছে, তাহলে বসাও এই 7 2। ডানে কয় ঘর আছে? ডানেও 2 ঘর আছে, 4 6। আব্দুল্লাহ দেখাবো, ক্যালকুলেটর দিয়ে দেখাবো। কোথায় 5-এ +1 হইলো মিলা? এই যে এইখানে 5-এর সাথে কেন +1 হইলো? কারণ এই যে এই 1 এর সাথে 8 যোগ করছি, তাই পরের ঘরের নিচের সংখ্যার সাথে এটা যোগ হবে। মৃদুল হবে ইনশাল্লাহ, করে দিব। হ্যাঁ করে দিব। এখন খেয়াল করো এইখানে এই যে মাইনাস করলাম, হ্যাঁ এখন কি করব? ধরো এখানে মাইনাস করতে হবে, একটু খেয়াল করো। দেখো ধরো এখানে আমাদের উপরে যে সংখ্যাটা 5, দেখো 5 নিচে 6, তোমরা জানো 5 ইজ লেস দ্যান 6,
5 যেহেতু 6 এর থেকে ছোট, তাহলে 5 এর সাথে কি করতে হবে, ভিত্তি যোগ করতে হবে, রাইট? তাহলে দেখো 5 এর সাথে যদি ভিত্তি যোগ করো, 8 5 13, 13 থেকে 6 বিয়োগ করলে 7। দেখো যেহেতু উপরের সংখ্যাটার সাথে ভিত্তি যোগ করা লাগছে, তাই পরবর্তী নিচের ঘরটার সাথে কি যোগ হবে, 1 যোগ হবে। দেখো তাহলে 4 আর 1 5, উপরের সংখ্যাটা কত, 7। উপরের সংখ্যাটা বড়, 7 থেকে 5 বিয়োগ করলে 2। উপরের সংখ্যা বড় হইলে তো আর কিছু কোনো কাজ নাই, ভিত্তি যোগ করা লাগে না। এবার খেয়াল করো, তাহলে এবার নর্মাল এবার দেখো 1 থেকে 2 বিয়োগ, উপরেরটা কি ছোট, তাহলে এর সাথে কত যোগ হবে, 8। 8 আর 1 যোগ করলে কত হয়, 9। 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 7 হয়। 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 7। হ্যাঁ, হাতে কত, 1। এই যে একটা কার সাথে যোগ হবে, 7 এর সাথে এখানে যোগ হবে, রাইট? ওকে, দেখো 7 আর 1 8, আর উপরের সংখ্যাটা 0। তাহলে উপরের সংখ্যাটা যদি 0 ছোট, এর সাথে আবার 8 যোগ ভিত্তি, তাহলে 0 আর 8 যোগ করলে কত, 8। 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 0। 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 0 হয়। হাতে 1 থাকে, কেন? কারণ এই যে উপরের সংখ্যার সাথে কত ভিত্তি যোগ করছো, তাই এইখানে কি হয়, একটা হাতের 1 আসে। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে কত আসে, 3। তাহলে এটাই হচ্ছে তোমার অক্টালের অ্যান্সার। রাহাত, রাহাত, মন খারাপ করার কিছু নাই। আগে একটু নর্মাল গুলা শিখো, শুরুতে যদি ক্যালকুলেটর হ্যাক শিখো, তাহলে তুমি তো ভালো ছেলে, কিন্তু আমার মতো কিছু দুষ্ট আছে না, তারা কিন্তু আর এই মূল নিয়ম আর তখন শিখবে না, তারা তখন হ্যাক্সের উপরেই ডিপেন্ডেন্ট হয়ে যাবে। ঠিক আছে, যারা কারেক্ট অ্যান্সার দিছো থ্যাংক ইউ। হ্যাঁ, আসো। নেক্সট, এখন হেক্সাডেসিমেল প্র্যাকটিস করব। ঠিক আছে, কি প্র্যাকটিস করবো, হেক্সাডেসিমেল। একটু আসো, হেক্সাডেসিমেলের প্র্যাকটিস একটু করি। এই যে মাই ফেভারিট ওয়ান, হ্যাঁ এই সংখ্যাটা তো করাই লাগবে, এই সংখ্যাটা ইম্পর্টেন্ট। মাইনাস কি করব, মাইনাস করব ধরো হচ্ছে ড্যাড ভার্সেস বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, ধরো এই ম্যাথটা করবো আমরা। আসো করি ম্যাথটা সুন্দর মতো, দেখো একটু লিখে করি। হ্যাঁ, বি এ বি ই, বাবি, রেডিক্স পয়েন্ট 6 সি, আর এখানে কি হবে, ডি এ ডি, ডাড, আর হচ্ছে বেস্ট ফ্রেন্ড। আসো এখন তুমি কি করবে, এখন তুমি এখানে একটা মাইনাস করবে, রাইট? এর কোনো শেষ নাই। হ্যাঁ, এর কোনো শেষ নাই, যতবার মন চাবে ততবার। ঠিক আছে জিহাদ হুসাইন, এরপরে হয়তো টানা ম্যাথ করব না, টানা ম্যাথ না করে হয়তো আমরা ইয়ে করব। ঠিক আছে, আদৃতি, আদৃতি তুই এরা কি বললি? হ্যাঁ, আসো। আচ্ছা তেরাং করবো না, সমস্যা নাই। মিম, তুমি আইসিটি এর মান বন্টন, আচ্ছা আইসিটি এর মান বন্টন আমি আরো একবার বলে দিব না, আমি শুরুতে বলে দিছিলাম। ওকে, খেয়াল করো, আসো মাইনাসটা করি। দেখো একটু দেখো, এই ম্যাথটা করতে যে আমি প্রচুর একটু রাফ করব। হ্যাঁ, প্রচুর রাফ করব, কারণ তোমরা জানো যে এখানে তোমরা ভুল করবা। দেখো প্রথমটা কি, সি, সি মানে কি আমরা জানি কি 12। পরেরটা আছে কি এফ, এফ মানে কি জানি 15। তাহলে দেখো ভাই 12 থেকে 15 মাইনাস করতে হবে। উপরের সংখ্যাটা ছোট, ছোট হইলে এর সাথে কি ভিত্তি যোগ করতে হবে। ভিত্তি কত, 8, তাই না? খেয়াল করো, ভিত্তি কিন্তু এই যে 1 এর পিঠে 6 8। খবরদার এসব ভুলভাল করো না জানি। হ্যাঁ, ঠিকটা লেখো, যা ভিত্তি তাই। তাহলে 16, তাহলে দেখো ভাই 16 আর 12 যোগ করলে কত হয়, 28 হয় না? 16 আর 12 যোগ করলে 28। 28 থেকে তুমি এই 15 মাইনাস করবা, 28 থেকে 15 মাইনাস করলে কত হয়, 13। এবার 13 মানে কি, ডি না? 13 মানে কি, ডি। এইগুলা জানি আবার ভুলে যাও না, খবরদার। এ মানে 10, বি মানে 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। এই রিজন আবার ভুলে যায় না। ও ভাইয়া ডি, ডি তো 4 নাম্বারটা, তাহলে তো ডি তো 14 হওয়ার কথা। এসব বুঝুং বাজুং না কিন্তু, ডি মানে 13। এবার খেয়াল করো, তাহলে এখানে কি বসবে, ডি বসবে, ডি বসবে। এখন দেখো যেহেতু উপরের ঘরে হয়েছে, তাই এখানে কি 1 যোগ। এবার দেখো উপরে কত 6 আর নিচে কত, বি মানে কত 11,
বি মানে কত, বি মানে কত 11, তাহলে 11 আর 1 যোগ করলে 12, উপরে 6, তাহলে দেখো 6 হইলে এর সাথে কি আবার 16 যোগ করতে হবে যেহেতু ছোট, তাহলে 16 আর 6 যোগ করলে কত হয় 22, নিচে কত আসছে 12, 22 থেকে 12 মাইনাস করলে কত হয় 10, 10 মানে কি ভাইয়া এ না, 10 মানে কি এ, তাহলে এখানে কি বসবে হাতে কত 1, একটা কোথায় বসবে এখানে বসবে। খেয়াল করো ই, ই মানে কত 14, এরপরে ডি, ডি মানে কত 13, এবার দেখো 13-র সাথে 1 যোগ হয়েছে 14, তাহলে 14 থেকে 14 মাইনাস করলে কত হবে 0, যেহেতু এখানে কিছু যোগ করা লাগে নাই তাই এইখানেও কিছু যোগ করা লাগবে না। এবার দেখো বি থেকে এ বিয়োগ, হ্যাঁ বি মানে কত 11, বি মানে কত 11, এ মানে 10, 11 থেকে 10 মাইনাস করলে কত হয় 1 হয়। আচ্ছা রেডিক্স পয়েন্ট বরাবর রেডিক্স পয়েন্ট দিতে ভুলো না। এবার খেয়াল করো ডি মানে কত 13, এ মানে কত 10, 10 13, তাহলে দেখো উপরের সংখ্যাটা যদি হয় 10, উপরের সংখ্যাটা যদি কি হয় 10, নিচেরটা 13, উপরের সংখ্যাটা ছোট, তাহলে এর সাথে কত যোগ করতে হবে 16 যোগ করতে হবে, তাহলে 16 আর 10 কত 26, 16 আর 10 কত ভাইয়া দেখো 16 আর 10 কত 26, 26 থেকে 13 মাইনাস করলে কত বসে 13ই বসে, তাহলে এই যে ডি বসবে, হাতে কত 1, যেহেতু উপরে করছি তাহলে একটা এখানে বসাইলে দেখো বি মানে 11, 11 থেকে 1 বিয়োগ করলে কত হবে 10, 10 মানে কত এ, তাহলে অ্যান্সার কি এডি 10 রেডিক্স পয়েন্ট এডি। বলো এটা বুঝছো নাকি বুঝো নাই? হুজাইফা কি হইলো শোনা? আমি আসলে কি হয় জানো, আমি তো আসলে এইসব ম্যাথটাতে একটু কম পড়ি, হ্যাঁ আমি তো আসলে এইসব ম্যাথটাতে একটু কম পারি, এই জন্য কি হয় আমি হচ্ছে এই আমি করার পরে আইসা তোমাদের অ্যান্সার দেখি, দেখা একটু মিলাই। আব্দুল্লাহ অতটাও কঠিন না যতটা তুমি বানাইতেছো, হ্যাঁ অতটাও কিন্তু না। অতটাও কঠিন না যতটা তুমি বানাচ্ছ, ঠিক আছে। রাফি সজীব আচ্ছা আসো, আসো একটু দেখো দেখো ভালো মতো খেয়াল করো, হ্যাঁ একটু ভালো মতো খেয়াল করো ভাইয়া। ফার্স্ট দেখো এই কলামটা দেখো, হ্যাঁ ফার্স্টে এই কলামের বিয়োগটা দেখো, দেখো এখানে কত এই দেখো ফার্স্টে এই কলামটা একটু খেয়াল করো, হ্যাঁ এই কলামটা দেখো এখানে সি মানে কত 12 না, সি হচ্ছে কত 12, আর এফ কত এফ 15 না, এফ কত 15, এফ কত 15, তাহলে দেখো উপরের সংখ্যাটা ছোট না, যেহেতু 12 ছোট, যেহেতু 12 ছোট এই তাহলে এই 12-র সাথে কত যোগ করা লাগবে ভিত্তি যোগ করা লাগবে, ভিত্তি কত 16, তাহলে 12-র সাথে 16 যোগ করলে কত হয় ভাইয়া 28, এই যে দেখো 12 থেকে 16 যোগ করলে কত হয় 28, 28 থেকে কত মাইনাস করতে হবে এফ 15, তাই 28 থেকে 15 মাইনাস করছি, 28 থেকে 15 মাইনাস করলে কত হয় 13, 13 মানে কি ডি, তাই এখানে কি বসাইছি আমি ডিটাকে এখানে বসাইছি, হ্যাঁ ডিটা এখানে বসছে। এখন খেয়াল করো এবার পরের লাইনে দেখো, যেহেতু এইখানে আমি 16 যোগ করছি তাই পরবর্তী নিচের ঘরের সাথে আমাকে 1 যোগ করাইতে হবে, তাহলে এই দুইটার ভিতরে কিন্তু কানেকশন আছে, হ্যাঁ যে এইখানে যোগ হইলে নিচে যোগ হবে। এবার খেয়াল করো তাহলে এর সাথে 1 যোগ হইলো, এখন দেখো বি নিজে হচ্ছে 11, ওর সাথে 1 যোগ হয়ে গেলে কত হয়েছে 12 হয়েছে, তাহলে নিচে হচ্ছে 12 আর উপরে হচ্ছে 6, তাহলে দেখো উপরের সংখ্যাটা ছোট তাই ওর সাথে আমি আবার 16 যোগ করছি, তাহলে 16 আর 6 যোগ করলে কত হয় এই যে 22 হয়, 22 থেকে কত মাইনাস করছি 12, 22 থেকে কত বিয়োগ করছি 12, এই যে নিচে 11 আর 1 12, তাহলে 22 থেকে 12 মাইনাস করলে কত হয় 10, এ সেই এটাই যে বসাইছি। দেখো যেহেতু এইখানে 16 বসানো লাগছে তাই পরবর্তী নিচের ঘরে আবার 1 বসাইতে হয়েছে, হ্যাঁ দেখো ডি ই, ই মানে কত ই মানে কত 14, নিচে কত এই যে ডি মানে হচ্ছে 13, 13 আর 1 করে এটাও কত হয়েছে 14 হয়েছে, দেখো 14 থেকে 14 বিয়োগ করলে কত হয় 0, সেটা বসাইছি। এবার দেখো এই কর্নারটা দেখো, যেহেতু এইখানে কিছু যোগ করা লাগে নাই তাই এইখানেও যোগ করা লাগবে না, সোজা হিসাব। এবার খেয়াল করো বি, বি মানে কত 11, বি মানে কত 11, এ, এ মানে কত 10, 11 থেকে 10 বিয়োগ করলে কত থাকে 1, দেখো আবার এই কোনাকুনি টানো, যেহেতু এখানে কোনো কিছু প্লাস করা লাগে নাই তাই এখানেও কোনো কিছু প্লাস করা লাগবে না, ঠিক আছে। এবার খেয়াল করো এই উপরে কত এ মানে এটা কত 10, কত 10, ডি মানে কত 13, তাহলে 10টা ছোট না, তাহলে 10-এর সাথে কি করছি 16 যোগ করছি, 10-এর সাথে 16 যোগ করলে কত হয় 26, 26-এর থেকে 13 মাইনাস করলে কত হয় এই যে 26-এর থেকে 13 মাইনাস করলে কত হয় 13, আর এই 13 মানে কি ডি না, 13 মানে কি ডি, তাহলে এই যে ডিটা বসাইছি। এবার এই কোনাকুনি আসো, যেহেতু এইখানে প্লাস হয়েছে তাই এখানেও প্লাস হবে,
তো এখানে কিছু নেই তাই এই 1টা বসে গেছে। বি মানে 11, 11 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 10 এ। ঠিক আছে? না না, এই কয়দিন পর গোলানো যাবে না, কয়দিন পর এটা আবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো গোলাই যাবেই। রুহুল আমিন, আইসিটি তো লেকচার ওয়াইজ পরীক্ষার কথা না, আইসিটি টপিক ওয়াইজ পরীক্ষার কথা। হ্যাঁ, ওকে রাফি, থ্যাংক ইউ। আসো তাহলে আরোগ্যা ম্যাথ তো করান লাগে, একগা করি চলে গেলি তো হইতো না, কসে এক অজ্ঞা করি চলে গেলি হইব নি, অজ্ঞা করি চলে গেলি হইতো না। আসো, অজ্ঞা করি চলে গেলি হইতো না। এবার আসো, ওমা এত মোটা গালি দিয়ে তো আমি জীবন হলো এনো। এবার খেয়াল করো, আসো একটা করি। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই সংখ্যাটা, যে ডিসিসি এই কথাটা আসে, ঢাকা সিটি কলেজ, ঢাকা কমার্স কলেজ। আসো ম্যাথটা একটু তুলে দেখি করা যায় কিনা। দেখলাম কি ডি সি সি, রেডিক্স পয়েন্ট কি হবে 4F, আর কি আছে 4B রেডিক্স পয়েন্ট। এই ম্যাথটা তো সহজ হয়ে গেল রে, ম্যাথটা হেভি সহজ হয়ে গেছে। আসো করি, দেখো দেখো এখানে এফ, প্রথমটা কি এফ, তাই না ভাইয়া? এফ, এফ মানে কত 15 না, এফ মানে কত 15, সি মানে কত 12, তাহলে 15 থেকে 12 বিয়োগ করলে কত হয় 3, আরামসে হয়ে গেল। 4, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2, এটা হেভি সহজ হয়ে গেছে। দেখো সি, সি মানে কত 12, বি, বি মানে কত 11, 12 থেকে 11 মাইনাস করলে কত হয় 1, এই যে 1 বসে গেল। সি মানে কত 12, 12 থেকে কত মাইনাস 4, তাহলে 12 বিয়োগ 4 করলে কত হয় 8, এই যে 8টা বসে গেছে। হাতেও কিছু থাকে না, এই যে ডিটাও বসে গেছে। তাহলে অ্যান্সার কত D81 রেডিক্স পয়েন্ট 23। এটা হেভি ইজি ম্যাথ দিয়ে ফেলাইছি একটা। আর ওটা নোয়াখালীর বাসা বেড়া, আমার শ্বশুর বাড়ির বাসা এটা না। এই যে সাবিত, সাবিত মাহমুদ, সাবিত মাহমুদ, তুমি এই যে এখানে লাস্টে এখানে কিন্তু দেখো তুমি কিন্তু অ্যান্সার লিখে ফেলাইছো 2 2। হ্যাঁ, তুমি এই যে কনফার্ম সি মানে 13 গুনছো, এফ মানে 15 গুনছো, 15 থেকে 13 বিয়োগ করে 2 বসাইছো। এগুলো করো না ভাইয়া, প্লিজ রাফ করে নিও। ওই যে চাঁদনি তুমি, হ্যাঁ চাও, সরি সরি, তোমারটা ঠিক আছে চাঁদনিতে, ঠিক আছে। দুনিয়ার ইজি। হ্যাঁ তুষার, দেখলাম তোমারটা। রিমি, আচ্ছা শোনো, রিমি হচ্ছে আমার একটা কাজিনের নাম, খালাতো বোন, অনেক আদর করতো আপু, আমার বড় রিমি আপু, অনেক আদর করতো, এখনো করে। আসো, ঠিক আছে নেক্সট। এবার দেখো এখানে দুইটা ম্যাথ একটু দিয়ে রাখছি আমি। হ্যাঁ দেখো, বলো এই 10 হেক্সাডেসিমেল এর পূর্বের মান কোনটি? হ্যাঁ, এটা এক চান্সে যে বলতে পারবে, প্রথম যে অ্যান্সার দিবে তাকে আমি এক্ষুনি ক্যা কসমেটিক্সের পক্ষ থেকে একটি হারপিক গিফট করব। আরে না, যাওয়া নোয়াখালী হইতে যাবে কেন, শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ি মানিকগঞ্জ। এটার অ্যান্সারটা একটু বলো তো। হ্যাঁ রাজকন্যা, আমিও তোর একটু ফুদিয়ে দেই। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, কোনো চলে যাবে। হ্যাঁ, তোর আইসিটির ভয় সব চলে যাবে, শেষ, তোর আইসিটির ভয় সব চলে যাবে। এটার অ্যান্সার বলো। এই যে জারির, জারির তুমি খাবারটা চটকা না বুঝছো, হয় অ্যান্সার বলে 9, গাধা। রিমি, এফআরসি তো বলছিলাম, জোস। ঠিক আছে, তুমি আমার একটা নক দিও তো শোনা, তুমি আমার বড় বোন, ঠিক আছে, সালামি দিও। জারির আবার ওই ভুল কমেন্ট বারবার করে,
এই যে বাকি যারা লিখতেছো তাদেরটা মনে হয় ঠিক আছে। হ্যাঁ একটু করে দেখি, হ্যাঁ ম্যাথটা একটু করে দেখি। দেখো কি বলছে 10, হ্যাঁ 10 এর কত পূর্বের সংখ্যা। দেখো পূর্বের মান মানে কি, ওই কই হলো, দেখো কি বলছে ভাইয়া পূর্বের মান, পূর্বের মান মানে কি -1, তাহলে 10 এর থেকে 1 মাইনাস করলেই তো হবে, তাই না? তাহলে দেখো 10 এর থেকে যদি 1 মাইনাস করি তাহলে কি হয়, দেখো উপরের সংখ্যাটা কি ছোট, উপরের সংখ্যাটা ছোট। আমরা জানি কি উপরের সংখ্যা ছোট হইলে কি যোগ করতে হয়, ভিত্তি যোগ করতে হয়। উপরের সংখ্যাটা ছোট হইলেই দেখো 0 আর নিচেরটা কত 1, তাহলে 0 ইজ লেস দ্যান 1 হইলে কি হবে, এর সাথে ভিত্তি যোগ করতে হবে। আর ভিত্তিটা কত, সংখ্যাটার ভিত্তিটা কত দেখছো 16, তাহলে এর সাথে যোগ করতে হবে কত 16। তাহলে দেখো 16 থেকে 1 বিয়োগ, 16 থেকে 1 বিয়োগ করলে কত হয় 15 হয়। আর 15 যেন বসায় দিও না, যেহেতু 16, যেহেতু 16 মানে কি এটা হচ্ছে হেক্সাডেসিমেল, তাই তো 16 মানে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের 15 এর ভ্যালু কত এফ, এফ তাহলে এখানে কি বসবে এফ। তাহলে দেখো এই যে এইখানে +16 হয়েছে তার মানে নিচে 1 বসবে এখানে, তাহলে দেখো এই 1 এর থেকে 1 মাইনাস করলে কত 0, তাহলে অ্যান্সার কত এফ। এটার অ্যান্সার তাহলে কত, এর পূর্বের মানটা কত, এটার অ্যান্সারটা হচ্ছে এফ। বলো এটা বুঝতে পারছো নাকি পারো নাই? নাবিলা দেখবো না কেন, তোমাকেও দেখবো, জারির জেরিন সবাইকেই দেখি, আমি সবার কমেন্টই দেখি। হ্যাঁ ফাতেমা, এই যে কাজীউল ইসলাম কাজী, আগে গেলে বাগে খায়, পিছে গেলে পিছে গেলেও বাগে খায়। না জারির ওটা এফই হবে। রিমি পাবা, অবশ্যই পাবা, তুমি আমার বড় বোন না, অবশ্যই পাবা। আর এটার অ্যান্সারটা বলো, এই অ্যান্সারটা তোমরা একটু বলো, তোমরা একটু বলো, আমি আমি তো করে দিবই, আগে তোমরা বলো এটার অ্যান্সারটা, তোমরা একটু বলো। হ্যাঁ এটার অ্যান্সারটা কি হবে, তোমাদের এটা পারা উচিত। হুজাইফা তোমারটাও দেখছি কিন্তু সবারটাই দেখবো না। দেখবো না কেন বলো, কেন দেখবো না? অবশ্যই দেখবো, আমার দেখা উচিত তোমাদের কমেন্ট। বলে ফেলো বলে ফেলো।
এই বলো, বাবা হইতে দাদা কত বড়? এটার অ্যান্সারটা কি পারছো? ইয়েস। এখানে কি বলছে, তোমরা একটা ম্যাথটা একটু খেয়াল করো। বলছে বাবা হতে দাদা কত বড়, বাবা হতে দাদা কত বড়। দ্যাট মিনস দাদাটা যেহেতু বড় বলছে, তাহলে বড় সংখ্যাটা উপরে হবে, তাই তো হওয়ার কথা নাকি? তাই তো। এবার দেখো, আসো, এবার দেখো, এই যে উপরে কি করলাম আমি, দাদা লেখাটা, দাদা কথাটা লিখলাম, মাইনাস এখানে কি লিখলাম, বাবা কথাটা লিখলাম। এটা হেভি ইজি ভাইয়া, অনেক ইজি। দেখো অনেক ইজি, এটা এক চান্সে পারার কথা। এ মানে কত? 10, 10, 10 থেকে 10 মাইনাস করলে 0। দেখো ডি, ডি মানে কত? 13। বি, বি মানে কত? 11। তাহলে দেখো উপরের সংখ্যাটা বড়, বড় থেকে ছোট মাইনাস করলে কিছু হয় না। 13 থেকে 11 বিয়োগ করলে 2, এই যে 2। এ থেকে 1 বিয়োগ করলে 0, ডি এ বিয়োগ করলে সেম। হুম, এটা একদম আরামসে তোমাদের পারা উচিত, ঠিক আছে? আরামসে তোমাদের পারা উচিত। এটা হচ্ছে কি 2020। হুজাইফা, ইয়েস, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আব্দুল্লাহ, তুমি মনে হয় ভুল করে ফেলেছো। আসো। আর রীতি, থ্যাংক ইউ। আসো, এইবার এইখানে একটা ম্যাথ দেখো, এটা যোগ বিয়োগ দুইটাই আছে। হ্যাঁ, এখানে যোগ বিয়োগ দুইটাই আছে। সেটা হচ্ছে কি, দেখো 1f হেক্সাডেসিমেল, এই কই গেলি, 1f হেক্সাডেসিমেল বলছে এর আগের সংখ্যা এবং পরের সংখ্যার যোগফল কত। 1f এর আগের সংখ্যা, 1f এর পরের সংখ্যা, দুইটারই যোগফল কত। তাহলে দেখো ম্যাথটা যদি আমরা একটু করি, তাহলে জিনিসটা কেমন হয় একটু খেয়াল করো। একটু খেয়াল করো, ম্যাথটা যদি আমরা করি, তাহলে আগে ফার্স্টটা কি লিখবো, 1f এর আগের সংখ্যা। হ্যাঁ, আগে একটু লিখবো 1f এর আগের সংখ্যা, 1f এর আগের সংখ্যা। 1f এর আগের সংখ্যা মানে কি, 1f থেকে কি 1 মাইনাস, 1 মাইনাস, তাহলে দেখো এখানে কি f মানে কত? 15, তাই না? f মানে কত? 15। তাহলে 15 থেকে 1 বিয়োগ করলে কত? 14। হ্যাঁ, ডি, 14, এই সরি ডি না তো, 14 মানে ই, 14 মানে কত? ই। হাতে কিন্তু কিছু থাকে না, যেহেতু উপরের সংখ্যা বড়, তাই হাতে কিছু নাই, এই ওয়ানটা বসে যাবে। তাহলে এইটা হচ্ছে এর আগের সংখ্যা, তাই না? আচ্ছা, ওকে। এবার কি হবে, এবার আমরা করলাম, ধরো এখানে লিখলাম কি, আবার, আবার 1f এর পরের সংখ্যা লাগবে, তাই তো? 1f এর পরবর্তী সংখ্যা, 1f এর পরবর্তী সংখ্যা, 1f এর পরবর্তী সংখ্যা কত? এই যে এখানে কি 1f প্লাস 1, 1f প্লাস 1। খেয়াল করো, f, f মানে কত? 15, 15 আর 1 কত? 16, 15 এর 1 কত? 16। আবার আজকে বিয়োগ করতে যে যোগের নিয়ম ভুলে যাইতে, মানে ভুলে যায় না আবার। দেখো যোগফল যদি ভিত্তির সমান হয়, যোগফল যদি ভিত্তির সমান হয়, তাহলে যোগফল কি বসে? 0। হাতে কত থাকে? 1, যেটা পরের ঘরের সাথে যোগ হয়, 1 এর 1 যোগ করলে 20। হ্যাঁ, তাহলে 1f এর পরবর্তী সংখ্যা কত? 20। এখন দেখো, এখন দেখো, এখন আমরা কি করব, বলছে এই আগের সংখ্যার পরের সংখ্যার যোগফল কত। তাইলে এখানে তুমি দেখো যে সুতরাং আগের ও পরের সংখ্যার সমষ্টি, আগের ও পরের সংখ্যার সমষ্টি, আগের ও পরের সংখ্যার সমষ্টি, আগের ও পরের সংখ্যার সমষ্টি। তাহলে কি হবে, আগের সংখ্যাটা কত পাইছিলাম? 1e, 1e, পরের সংখ্যাটা কত? 20, তাই না? দুইটাই তো কিন্তু হেক্সাডেসিমেল। খেয়াল করো, ই মানে কত? 14, 14 আর 0 যোগ করলে কত হয়? ই হয়, তাই না? ই হয়। আর 2 আর 1 যোগ করলে 3, তাহলে অ্যান্সার কত? 316। तेरे इश्क का जो फितूर है। এই জাহিদ ইসলাম, ভুল অ্যান্সার লিখছো কিন্তু। হ্যাঁ, ও তুমি হয়তো আগের সংখ্যাটা লিখছো, সরি। না, ভুল না, তুমি ঠিকই লিখছো, অনেক অর্ধেক লিখছো আর কি অ্যান্সার। হুম, সুন্দর মতো বুঝে গিয়েছো তোমরা।
সুন্দর মতো বুঝে গিয়েছো। তাহলে আসো আজকে আমরা আরেকটা টপিক পড়বো। হ্যাঁ, শুধু বিয়োগ দিয়ে তো একটা ক্লাস পার করা যায় না, আরেকটা টপিক আমরা পড়বো, যেটা শুরুতেই বলছিলাম, হট টপিক অফ দ্য চ্যাপ্টার, মানে 3.1। হ্যাঁ, নাম্বার সিস্টেমের হট টপিক। তো তার আগে আমাদের একটা জিনিস একটু পড়ে নেওয়া লাগবে, সেটা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। সেটা হচ্ছে কি? চিহ্নযুক্ত সংখ্যা। তো চিহ্নযুক্ত সংখ্যাটা একটু পড়বো, তোমরা একটু খেয়াল করো আমার সাথে। খেয়াল করো কি বলছে, যখন কোনো সংখ্যার, দেখো হ্যাঁ, সবার আগে খেয়াল করো যে এখানে একটা কথা আছে যে চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বারটা কি। বলছে যখন কোনো সংখ্যার পূর্বে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন থাকে, ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন থাকে, তখন যে সংখ্যাকে আমরা চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড নাম্বার বলি। তার মানে খেয়াল করো, এই যে ধরো আমরা লিখলাম 50, হ্যাঁ, এটা কিন্তু কোনো সাইন নাম্বার না। বা আমরা বললাম 35, এইগুলা কিন্তু কোনো সাইন্ড নাম্বার না। কিন্তু আমরা যদি বলি যে +50, আমরা যদি কি বলি +50, তাইলে এটা কিন্তু একটা কি সাইন নাম্বার। বা আমরা যদি বলতাম -35, এইগুলাকে কি বলা হয়? দেখো এই যে দুইটা এদেরকে কিন্তু বলা হয় সাইন্ড নাম্বার, সাইন নাম্বার বলা হয়। ঠিক আছে, ওকে। এখন দেখো কি বলছে, চিহ্ন বা সাইন বিট এর সাথে এই সংখ্যা পদ্ধতির সাথে কি সম্পর্ক। দেখো, বাইনারি পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত বিট যোগ করা হয়। কি বলছে? চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত চিহ্ন বিট যোগ করা হয়। এই অতিরিক্ত বিটকে চিহ্ন বিট বলা হয়। অতিরিক্ত বিটকে কি বলা হয়? চিহ্ন বিট বলা হয় অতিরিক্ত বিটকে। এখন খেয়াল করো কি বলছে, চিহ্ন বিট 0 হলে, চিহ্ন বিট কি হয়? চিহ্ন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটিকে কি বলা হয়? ধনাত্মক। চিহ্নটি 0 হলে সংখ্যাটি কি? ধনাত্মক। আর চিহ্ন বিট 1 হলে সংখ্যাটিকে কি বলা হয়? ঋণাত্মক বলা হয়। হ্যাঁ, চিহ্ন বিট 0 হইলে ধনাত্মক অথবা ঋণাত্মক। এখন দেখো এইখানে একটা কথা বোঝো। হ্যাঁ, এইখানে একটা কথা বোঝো। দেখো এইখানে কি বলছে ভাই, দেখো একটু খেয়াল করো, এই জায়গাটা একটু দেখো আমার সাথে একটু পড়ো। প্রকৃত মানের, কি বলছে? প্রকৃত মানের। এখন প্রকৃত মান কত বিট হয়? প্রকৃত মান কত বিট হয়? প্রকৃত মান হয় 8 বিট। কত বিট হয়? 8 বিট। অথবা প্রকৃত মান হয় 16 বিট। কত বিট? 8 বিট অথবা 16 বিট। কেন এই 8 বিট অথবা 16 বিট কেন হয়? কারণ এটা হচ্ছে রেজিস্টারের সাইজ। এটা হচ্ছে কি? রেজিস্টারের সাইজ। এটা হচ্ছে রেজিস্টারের সাইজ। এবার রেজিস্টারের সাইজ। এখন ভাইয়া রেজিস্টার কি? একটু খেয়াল করো। এখন যদি আমাকে জিজ্ঞাসা করো ভাইয়া রেজিস্টারটা আসলে কি, রেজিস্টারটা আসলে কি, তাহলে আমি একটু বলি ভাইয়া, দেখো রেজিস্টারটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি মেমোরি। রেজিস্টারটা কি? আসলে মেমোরি। রেজিস্টারটা কি হচ্ছে? একটা মেমোরি, যেটা হচ্ছে যার সাইজ হয় 8 বিট অথবা 16 বিট। এখন দেখো এই 8 বিট যখন হয়, রেজিস্টার খেয়াল করো, 8 বিট যখন হয়, কত বিট? রেজিস্টারটা যখন 8 বিট হয়, 8 বিট হয়, তখন ওইটার ক্ষেত্রে প্রকৃত মান হয় 7 বিট। প্রকৃত মান হয় কত বিট? 7 বিট। আর 7 বিট। আর সবার বামে, সবার বামে, সবার বামে যেটা থাকে সেটাকে কি বলা হয়? এমএসবি। সবার বামে যেটা থাকে সেটা কি বলা হয়? এমএসবি। যেটা এমএসবিটা হচ্ছে চিহ্ন বিট, চিহ্ন বিট। হ্যাঁ, মানে যখন একটা 7 বিট হয়, তাহলে আমি তোমাদের খেয়াল করি, ধরো আমি যদি তোমাকে এখানে এইভাবে লিখি আর কি। হ্যাঁ, ধরো এইখানে যদি আমি তোমাদেরকে একটু লিখি, একটু দেখো, ধরো এই 8 বিট মেমোরিতে একটা নাম্বার আমি লিখলাম, ধরো এরকম লিখলাম 4 5 6 7। হ্যাঁ, ওকে। আর এই যে বামে ধরো আমি 0 রাখলাম, তাহলে তোমরা কেউ বলতে পারবে আমি এটা কত মান লিখছি? হ্যাঁ, তোমরা কেউ বলতে পারবে এটা আমি কত মান লিখছি? তাহলে দেখো, দেখো এটা কত মান লিখছি এও তোমরা বের করতে পারবা। দেখো এই যে 1 2 4 8 16 32 64। খেয়াল করো, তাইলে এই যে দেখো 2 আর 8 10 আর 16 কত? 26, 26 আর 64, 26 86 আর 4 90। তাহলে দেখো এই যে মানটা আমি লিখছি, এই যে আমি মানটা লিখছি, এটা হচ্ছে +90 এর মান। কার মান? +90 এর মান। কেন? কারণ এই যে 8 নাম্বার বিটটা কি দিছি আমি? চিহ্ন বিট 0। 0 মানে কি? পজিটিভ সংখ্যা। 0 হলে কি? পজিটিভ সংখ্যা। খেয়াল করো 8 বিটের ক্ষেত্রে 7 বিট হয় প্রকৃত মান, আর 8 নাম্বার বিটটা হয় হচ্ছে
চিহ্ন বিট। সেমভাবে 16 বিটের ক্ষেত্রে 15টা বিট হয় হচ্ছে প্রকৃত মান, আর 16 নাম্বারটা হয় হচ্ছে কি সাইন বিট। খেয়াল করো এইখানে দেখো, এই যে শুরুতে এইটাকে কি বলা হয়, এই যে দেখো একটু ঠান্ডা মাথায় দেখো ভাইয়া, এইখানে এই যে জিরোটা, এই জিরোটাকে কি বলা হয় এমএসবি, আর এই যে জিরোটা এটাকে কি বলা হয় এলএসবি, তাই না? মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট। হ্যাঁ, একটু বলো এই জিনিসটা বুঝছো কিনা। হ্যাঁ, রেজিস্টার হচ্ছে একটা অস্থায়ী মেমোরি। হ্যাঁ, রেজিস্টার হচ্ছে একটা অস্থায়ী মেমোরি। আর দিদি মাইর খাবো কিন্তু। হ্যাঁ, এই যে আসাদুজ্জামান, কিরণ, ঠিক আছে, এই যে দেখো তুমি যখন এই যে ফার্স্টের দিকে তো ক্লাস করো নাই বোধহয়, তাই না? দেখো বিট, বিট কাকে বলে? বিটের ফুল মিনিং হচ্ছে বাইনারি ডিজিট। বিটের ফুল মিনিং কি? বাইনারি ডিজিট। আর এই বাইনারি ডিজিটগুলা কি কি? বাইনারি ডিজিট হচ্ছে 0 আর 1। এই যে 0 আর 1 এটাকে কি বলা হয়? বাইনারি ডিজিট বলা হয়, বা 0 বা 1 কে এগুলাকে বিট বলা হয়। কি বলা হয়? বিট বলা হয়। ওকে, ঠিক আছে, বুঝো নাই? আচ্ছা আসো, এখানে আমি তোমাদেরকে একটু বুঝাই। হ্যাঁ, ঠান্ডা মাথায় একটু দেখো, আমি একটু বুঝাই, একটু বুঝো। কি বলছি দেখো, রেজিস্টার। হ্যাঁ, সবার ফার্স্টে একটু খেয়াল করো, সবার ফার্স্টে কি বলছি? রেজিস্টার। রেজিস্টার, সবার ফার্স্টে কি বলছি? রেজিস্টার। রেজিস্টার ভাইয়া কত বিট হয়? রেজিস্টার আপাতত বাজার কেটে দুই ধরনের রেজিস্টার আছে। একটা হচ্ছে 8 বিট রেজিস্টার, আর একটা হচ্ছে 16 বিট রেজিস্টার। 16 বিট রেজিস্টার। রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে ভাই একটা অস্থায়ী মেমোরি। রেজিস্টার হচ্ছে কি? একটা অস্থায়ী মেমোরি। মেমোরি, হ্যাঁ। ও কি করে? ও হচ্ছে টুকটাক কাউন্টিং এর কাজে লাগে, ঠিক আছে। এখন এইখানে দেখো, এইখানে একটা শব্দ কথা বলছি না, যে বাইনারি পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে একটি অতিরিক্ত বিট যোগ করতে হয়। হ্যাঁ, অতিরিক্ত বিট যোগ করতে হয়। এখন দেখো, ধরো যখন একটা ডেটাকে আমরা 8 বিটে প্রকাশ করব। হ্যাঁ, যখন 8 বিটে যখন আমরা প্রকাশ করব, তখন দেখো একটা থাকবে চিহ্ন বিট। এই 8 বিটের ভিতরে খেয়াল করো, 8 বিটের ভিতরে চিহ্ন বিট থাকবে কয়টা? 8 বিটের ভিতরে থাকবে এক বিট, থাকবে হচ্ছে চিহ্ন বিট। এক বিট থাকবে কি? চিহ্ন বিট। আর এক বিট যদি চিহ্ন বিট থাকে, বাকি 7 বিট কি থাকবে? বাকি 7 বিট হবে হচ্ছে প্রকৃত মান। বাকি 7 বিট কি হবে? প্রকৃত মান। 7 বিট হবে প্রকৃত মান। তো এই জিনিসটাই বুঝাইছি। হ্যাঁ, খেয়াল করো, আমি ওইখানে একটা মান লিখছিলাম, এইখানেও ধরো একটা মান আমি লিখতেছি। একটু খেয়াল করো, ধরো আমি এখানে একটা বক্স আঁকলাম। হ্যাঁ, এখানে আমি একটা বক্স আঁকলাম, যেখানে ধরো আমি টোটাল 8টা ঘর লিখবো, 8টা মান লিখবো। কয়টা মান? 8টা মান। এখানে একটা মানকে আমি আলাদা লিখবো, আর বাকি পুরাটাকে আমি আলাদা লিখবো, ঠিক আছে। ধরো এখানে আমি লিখলাম হচ্ছে কত? এখানে লিখলাম 0, লিখলাম 0। এবার বাকি ঘরগুলোতে আমি একটু লিখতেছি। হ্যাঁ, বাকি ঘরগুলোতে আমি কি লিখতেছি? ধরো এখানে লিখলাম 0 1, এই কালে কি বোঝা যাবে? যাবে না। ধরো এখানে আমি লিখলাম 0 1 0 0 1 0, 2 4 6, 7, এই তো টোটাল 8 ঘর ধরবে। হ্যাঁ, এইটা হচ্ছে কি? এটা ধরো একটা 8 বিট রেজিস্টার। এই জিনিসটা যে আমি করলাম, এটা হচ্ছে কি? এটা 8 বিট রেজিস্টার। ধরো এটা একটা হচ্ছে একটা 8 বিট রেজিস্টার, 8 বিট। হ্যাঁ, এখন এই মানটা আমি লিখছি কতর মান? এই কাউন্টিংটা তো তোমরা পারো, তাই না? ওই যে আমরা 2 টু দি পাওয়ার n সিরিজ করছিলাম, মনে আছে না মুক্তা? তোরেও কিন্তু দেখছি আমি। খেয়াল করো, এবার এখানে খেয়াল করো, এই যে 1 2 4 8 16 32 64। হ্যাঁ, এই কাউন্টিং গুলো তোমরা পারো না? পারো। এবার খেয়াল করো, এই যে 1, এই 1টা কত? 1, এই 1টা কত? 4, তাহলে 1 আর 4 5, আর এটা কত? 32। তাহলে এটা কার বাইনারি মান? 37 এর বাইনারি মান। কার? 37 এর বাইনারি মান। আর এই যে বামে যখন 0 আছে, 0 মানে কি? প্লাস। তাহলে এই যে মানটা আমি লিখছি, এইটা হচ্ছে কি? প্লাস 37 এর মান। এই যে মানটা আমি লিখছি, এটা হচ্ছে কি?
প্লাস 37 এর মান। আসাদুজ্জামান কিরণ, এই যে এইটাই তো আমরা হচ্ছে গত পৃষ্ঠায় পড়ে আসলাম, এই যে গত স্লাইডে পড়ে আসছি। দেখো যে চিহ্নবিট যদি 0 থাকে, বামের চিহ্নটা যদি 0 থাকে, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে কত? ধনাত্মক। আর চিহ্নবিটটা যদি 1 হয়, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে কি? ঋণাত্মক। তার মানে দেখো এই যে 8 বিটের ক্ষেত্রে, কত বিটের ক্ষেত্রে? দেখো 8 বিটের ক্ষেত্রে তোমার যদি বামের ঘরটা 0 হয় তাহলে সেটা ধনাত্মক সংখ্যা, আর যদি বামের ঘরটা 1 হয় তাহলে সেটা কি? ঋণাত্মক সংখ্যা। শিলা, হ্যাঁ, ওকে। এইবার আরেকটা জিনিস খেয়াল করো, আরেকটা জিনিস একটু খেয়াল করো। ধরো ভাইয়া 8 বিট রেজিস্টারে তাহলে কোন পর্যন্ত সংখ্যা রাখা যাবে? চিহ্নযুক্ত সংখ্যা একটু খেয়াল করো। হ্যাঁ, ধরো কেউ একজন প্রশ্ন করলা যে ভাইয়া 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে সর্বোচ্চ কোন পর্যন্ত লেখা যাবে? তোমরা একটু খেয়াল করো। এই যে দেখো 1 2 4 8 16 32 64, হ্যাঁ, এই যে 7 ঘর, কত? 7 ঘর। এই ঘরটা তো ফিক্সড। এই দেখো চিহ্ন বিটের ঘরটা তো ফিক্সড, এইখানে তো তুমি অন্য কাউকে লিখতে পারতেছো না। তুমি কাকে লিখতেছো? শুধু এইখানে লিখতেছো। তুমি এইখানে ধরো লিখলে কত বিট? তুমি এখানে লিখতে পারতেছো 7 বিট লিখতে পারতেছো। তাহলে খেয়াল করো, তুমি যদি 7 বিট লিখতে পারো, 7 বিট মানে কত? 2 টু দি পাওয়ার 7। 7 বিট মানে কি? 2 টু দি পাওয়ার 7। এবার দেখো 2 টু দি পাওয়ার 7 মানে কত? এই 2 টু দি পাওয়ার 7 মানে কত বলো? দেখো এখানে খেয়াল করো, 2 টু দি পাওয়ার 7 মানে কত? 64, তাই না? এই যে 64, এই সব মুছে গেল। 2 টু দি পাওয়ার 7 মানে কত? এই যে 0 ছিল, কত ছিল? 64, এটা ছিল হচ্ছে 32। হ্যাঁ, ওকে। তাহলে দেখো এই কি ছিল এখানে? প্লাস ছিল। আচ্ছা, এই আমি এমন না করলে এইটাই তো রিডও তো দিতে পারতাম। এবার খেয়াল করো 2 টু দি পাওয়ার 7 মানে কত? 64, তাই না? এবার খেয়াল করো, দেখো 64, আমার সাথে একটু কাউন্ট করো। 64 আর 32 কত? 96। 96 আর 10 কত? 106 আর 6 112। 112 আর 8 120। 120 আর 4 124। 124 আর 2 126। 26 আর 1 27। তাহলে দেখো এই 7 বিট ব্যবহার করে, 7 বিট ব্যবহার করে, এই যে আমি সাকিবের হাতে আবার বকা খাওয়ার মতো কাজ করে ফেলাচ্ছিলাম, ব্যবহার বানান খালি আমার ভুল হয়। 7 বিট ব্যবহার করে সর্বোচ্চ সর্বোচ্চ 127 পর্যন্ত লেখা যায়। 127 পর্যন্ত লেখা যায়। তাহলে 8 বিট রেজিস্টারে সর্বোচ্চ আমরা লিখতে পারবো কোন পর্যন্ত? 127 পর্যন্ত। সর্বোচ্চ কোন পর্যন্ত লিখতে পারবো? 127 পর্যন্ত। ইয়েস সিফাতুল, হ্যাঁ -1। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 7 মানে 128। ইয়েস, আমি এটাই বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, খেয়াল করো, দেখো 2 টু দি পাওয়ার 7 মানে 128। ইয়েস আনোফা, থ্যাংক ইউ। হ্যাঁ, 128ই হবে। খেয়াল করো, তাহলে কত পর্যন্ত লেখা যাবে? এই যে 127 পর্যন্ত। হ্যাঁ, কারণ কি দেখো, 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। হ্যাঁ, আর 128, 128টি, 128টি। দেখো এখানে একটু বুঝো কথাটা কি? 128টি, 128টি মানে কি? 128টি মানে হচ্ছে 0 থেকে 127 পর্যন্ত। হ্যাঁ, 128টি নাম্বার লেখা যাবে, এবং তার মানে কি 0 থেকে 127 পর্যন্ত লেখা যাবে। হ্যাঁ রিমি আপু, সরি, থুক্কু, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আসো মৌ, এই তো দেখছি তো শোনা তোর কমেন্ট। তুই বল, আমি যদি বৈশা বৈশা কমেন্টই দেখতে থাকি, পড়াবো কখন? ঠিক আছে নাদিয়া, ওকে। আসো, এই কথাটা আমি বুঝাইতে চাচ্ছি। হ্যাঁ, তো দেখো তার মানে 127 থেকে বড় কোনো সংখ্যা যদি আসে, তাহলে তখন আমাদের দেখো, তাহলে এখানে একটা নোট একটু লিখে রাখো যে 127 থেকে বড় সংখ্যা, 127 চিহ্নবিট সহ দেখাতে হলে যা কি হয়ে গেল? সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই বাকি সবাই একটু ডাক দাও।
আমাদের নেটটা হঠাৎ করে কি যেন হইলো, বলতে পারি না, তাই আমি আবার আমার মোবাইলের হটস্পট দিয়ে দিলাম। হ্যাঁ, কে জানি লিখছে, ভাবি মেসেজ দিছে। বেটা, ভাবি মেসেজ দিলে যদি ক্লাস বন্ধ হইতো তাহলে তো ক্লাসই করাইতে পারতাম না। ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে সবাই ডাকো। হ্যাঁ, তাহলে ওকে, এবার আসো, এবার আসো তোমাদেরকে আসলে দুইয়ের পরিপূরকটা একটু বুঝাই, যে দুইয়ের পরিপূরকটা আসলে কি, বা দুইয়ের পরিপূরকের সংজ্ঞাটা কি একটু বুঝাই। কি বলছে দেখো, কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে, কি বলছে, পূরক করে বা উল্টিয়ে, পূরক করে বা উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলা হয়, তাকে একের পরিপূরক বলা হয়। দেখো, এই যে দেখো, এই যে এখানে কথা আছে না, পূরক করে, এই যে দেখো পূরক, পূরক, পূরক করা মানে কি, বিপরীত করা, পূরক করা মানে কি, বিপরীত করা। জিরোর জায়গায় ওয়ান লেখা, আবার ওয়ানের জায়গায় জিরো লেখা, মানে জিরোকে ইনভার্স করলে ওয়ান হবে, ওয়ানকে ইনভার্স করলে জিরো হবে। ঠিক আছে, এটা হচ্ছে পূরক করা বলে। আর দুইয়ের পরিপূরক কাকে বলে, বাইনারি সংখ্যাকে, বাইনারি সংখ্যাকে একের পরিপূরক বা উল্টিয়ে লিখে তার সাথে যদি আবার এক যোগ করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, সরি, আসলে নেটটা একটু জ্বালাচ্ছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে কিছুই না, এখানে জাস্ট দুইটা সংখ্যা পড়াইছি। হ্যাঁ, এখানে জাস্ট দুইটা সংখ্যা পড়াইছি। সংখ্যাটা একটু খেয়াল করো, যেখানে বলছি কি, কোনো বাইনারি সংখ্যার কোনো বাইনারি সংখ্যার প্রতিটি বিটকে পূরক করে বা উল্টিয়ে দিলে, মানে দেখো, ধরো একটা বাইনারি সংখ্যা হচ্ছে এমন, একটা বাইনারি সংখ্যা আছে ধরো এমন 10010। হ্যাঁ, এটা ধরো কি, এটা ধরো কি বাইনারি সংখ্যা, এটা ধরো একটা বাইনারি সংখ্যা, এটা হচ্ছে একটা বাইনারি মান। এখন দেখো, এই বাইনারি মানটাকে যদি আমরা একটু পূরক করে দেই বা বিপরীত করে দেই, দ্যাট মিনস কি, এই ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান। দেখো, যদি এই কাজটা করি তাহলে এইটাকে বলা হচ্ছে, এটাকে কি বলে, একের পরিপূরক। এটাকে কি বলে, একের পরিপূরক। এটাকে বলে একের পরিপূরক। হ্যাঁ, প্রথম সংখ্যাটা, হ্যাঁ রাইসা, আমি বুঝছি তোমরা কেউ কিছু বুঝো নাই, আমি বুঝছি, আমি প্রথম থেকেই বলতেছি। এই যে প্রথম সংখ্যাটা খেয়াল করো, বলছে কোনো বাইনারি সংখ্যার প্রতি বিটকে পূরক করে, মানে বিপরীত করে বা উল্টিয়ে যে সংখ্যা পাওয়া যায়। পূরক করা মানে কি, বিপরীত করা। বিপরীত করা মানে কি, দেখো, বিপরীত করা মানে হচ্ছে জিরোর পরিবর্তে ওয়ান লেখা, ওয়ানের পরিবর্তে জিরো লেখা। যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলা হয়, একের পরিপূরক বলা হয়। আবার দেখো, বাইনারি সংখ্যাকে, বাইনারি সংখ্যাকে একের পরিপূরক বা উল্টিয়ে লিখে তার সাথে এক যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলা হয়। ঠিক আছে, তা এই পরের সংখ্যাটায়, দ্বিতীয় সংখ্যাটায় পরে আসো, আগে প্রথম সংখ্যাটা খেয়াল করো। ধরো এই একটা বাইনারি সংখ্যা, ধরো কি, এই একটা বাইনারি সংখ্যা, দেখো এটার আমরা উল্টায় লিখছি, ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান। তাহলে এই সংখ্যাটাকে বলা হয় হচ্ছে একের পরিপূরক। কাজী তুমি চলে যাও, আমি তো কাউরে আটকায় রাখি নাই। এই ছুটি দাও, ছুটি দাও বললেই মাথাটা গরম হয় ভাই। তোমার তো আটকায় রাখে নাই কেউ, চলে যাও। হ্যাঁ জোনায়েদ, এগুলো মনে করিস না। হ্যাঁ, এগুলো মনে করিস না। ঠিক আছে, ওকে, এবার আসো পরেরটা দেখো। আর এর আগের স্লাইডে, এর আগের স্লাইডে লাস্টে কি বলছি দেখো, এর আগের স্লাইডে লাস্টে বলছি এই যে জাস্ট এই জিনিসটুকুই আমি বলছি,
কথাটা একটু খেয়াল করো। দেখো বলছি 127 থেকে বড় সংখ্যা চিহ্ন বিট সহ দেখাতে হলে 16 বিট রেজিস্টার ব্যবহার করতে হবে। কেন? কারণ এই যে এখানে আমরা দেখছি যে 8 বিট রেজিস্টারে সর্বোচ্চ লেখা যায় কোন পর্যন্ত, 127 পর্যন্ত লেখা যায়। তাহলে 127 পর্যন্ত যদি লেখা যায়, এর থেকে বড় লিখতে গেলে কি 8 বিটের পরে আর আছে 16 বিট, সেটাই বলছি। আর একটা 16 বিট রেজিস্টারে 1 বিট থাকে চিহ্ন বিট, বাকি 15 বিট থাকে হচ্ছে প্রকৃত মান। এই জিনিসটাই হচ্ছে এই স্লাইডে বলছিলাম। ঠিক আছে? হিমি, আচ্ছা সরি, আসো। হ্যাঁ, আবার দেখো দুইয়ের পরিপূরকটা এইটা করা অ্যাকচুয়ালি আমরা শিখবো আজকে। হ্যাঁ, দুইয়ের পরিপূরক করাটাই শিখবো। এইখানে যা সংজ্ঞাটা দিয়ে রাখছি, হ্যাঁ তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে দুইয়ের পরিপূরক গঠনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এখানে এসে একটা জিনিস একটু বলে রাখি যে দুইয়ের পরিপূরক আসলে আমরা কেন করি বা দুইয়ের পরিপূরক কেন করতে হয়, এই জিনিসটা একটু ঠান্ডা মাথায়, এর আগে যা যা দেখছো শুনছো, এখন মাথার আরে একটু স্থির করো, মাথাটাকে একটু স্থির করো। দুইয়ের পরিপূরক আসলে ভাইয়া কেন করতে হয়, আগে কারণটা বুঝো। দুইয়ের পরিপূরক কেন করতে হয়, কেন লাগে, কি জিনিস, এই জিনিসটা আগে একটু বুঝো। দুইয়ের পরিপূরকটা কেন লাগে? দুইয়ের পরিপূরকটা লাগে কোনো একটা সংখ্যার ঋণাত্মক মান বের করতে, বুঝছো? আগে ঠান্ডা মাথায় একটু বুঝো। ধরো আমি যদি তোমাকে বলি যে 15-এর, হ্যাঁ আমি তোমাকে ধরো বললাম যে +15, হ্যাঁ বা 15, তোমাকে ডিরেক্ট বললাম এরকম যে 15 এর বাইনারি মান কত, তোমাকে ধরো কেউ একজন প্রশ্ন করছে যে 15 এর বাইনারি মান কত, তোমাকে এই প্রশ্ন করছে, তুমি সাথে সাথে কি ওই যে রাফ করে ফেলতে পারবে না যে 8 4 2 1 আর এখানে 16টা লিখলা। আচ্ছা 15 বলছে, 15 বানাইতে তো 16 লাগে না, তাহলে 8 আর 4 12 আর 2 14 আর 1 15, এভাবে পেরে গেছি 15-এর বাইনারি মান কত, এইটা হচ্ছে 15-এর বাইনারি মান, রাইট? এটা হচ্ছে 15-এর বাইনারি মান। এখন তোমাকে আমি যদি বলি যে -15 এর বাইনারি মান কত, তোমাকে আমি যদি বলি -15 এর বাইনারি মান কত, তখন তো বাবা প্রবলেম হয়ে গেল, পারবা? -15 এর বাইনারি মান লিখতে পারবা না। তো খেয়াল করো, একটু বলি একটা সিরিজ সংখ্যা, ধরো একটা প্লাস সংখ্যা যে +15, হ্যাঁ +15-এর কথাটা একটু বুঝো, +15-এর বাইনারি মানকে 2-এর পরিপূরক করলে, 2-এর পরিপূরক করলে -15-এর বাইনারি মান পাওয়া যাবে। বাইনারি মান পাওয়া যাবে, তাই তো? এই হচ্ছে জিনিস, +15-এর বাইনারি মানকে 2-এর পরিপূরক করলে -15-এর বাইনারি মান পাওয়া যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কথা। এখন খেয়াল করো, তার মানে কি কোনো একটা সংখ্যাকে 2-এর পরিপূরক করলে তার নেগেটিভ মান পাওয়া যায়। এতটুকু জিনিস তোমরা বুঝছো কিনা বলো? হ্যাঁ, এই জিনিসটা আমি তোমাদেরকে বললাম যে ভাইয়া কোন একটা সংখ্যার বাইনারি মানকে 2-এর পরিপূরক করলে তোমরা একটা কি পাবা, ওই সংখ্যাটার নেগেটিভ বাইনারি মান পাবা। ঠিক আছে? ঠিক আছে, এবার আসো। ঠিক আছে, এইটা হচ্ছে কথা। এখন কথা হচ্ছে ভাইয়া এইটার কাজ কি, মাইনাস মান দিয়ে কি করব? ধরো তোমাকে আমি একটা কথা একটু বলি, তোমরা কি জানো কম্পিউটার কোন ল্যাঙ্গুয়েজ বুঝে? বাইনারি ল্যাঙ্গুয়েজটা বুঝে। কম্পিউটার কোন ল্যাঙ্গুয়েজ বুঝে? বাইনারি বুঝে। বাইনারি মানে কি? 0 আর 1, এই দুইটা ছাড়া কম্পিউটার বুঝে না।
এখন খেয়াল করো, এখন খেয়াল করো, এখন খেয়াল করো, মানে আমি এখন বুঝাইতে চাচ্ছি যে নেগেটিভ মান কেন লাগে, নেগেটিভ মান কেন লাগে। ধরো তোমাকে কেউ একজন বলল 5 থেকে 3 বিয়োগ করো, 5 থেকে 3 বিয়োগ করো। এইটা যখন বললো তখন তুমি কি করবা? তুমি আরামসে ভাবে অ্যান্সার দিবা না যে ভাইয়া 5 - 3 ইকুয়াল হচ্ছে 2। হ্যাঁ, অ্যান্সার দিয়ে দিবা, ওকে ফাইন। কিন্তু কেউ যদি তোমাকে এইভাবে বলে, কেউ যদি তোমাকে এইভাবে বলে যে যোগের সাহায্যে কি করতে বলছে? যে যোগের সাহায্যে 5 থেকে 3 বিয়োগ করো, যোগের সাহায্যে 5 থেকে 3 বিয়োগ করো, তাহলে কি তুমি পারবা? কিন্তু তোমাকে কিন্তু এই জিনিসটা পারতে হবে। দেখো এই জিনিসটা তোমার তখন কি করতে হবে, খেয়াল করো, তখন তোমাকে এই জিনিসটা কি করতে হবে, এই 5-এর সাথে লিখতে হবে কি 5 + -3। দেখো 5 + -3 এইটা করলে তো তোমার অ্যান্সার কি আসবে? 2 আসবে। তো দেখো আমি যেটা বুঝাইতে চাচ্ছি, এইখানে তোমার কি প্রয়োজন? এইখানে তোমার একটা নেগেটিভ মান প্রয়োজন, এইখানে তোমার একটা কি প্রয়োজন? নেগেটিভ মান প্রয়োজন, তাই না? এইখানে তোমার একটা কি প্রয়োজন? নেগেটিভ মান প্রয়োজন। এখন এইখানে যদি তোমার একটা নেগেটিভ মান লাগে, এখন দেখো আবার আমরা কি বলতেছি, আবার আমরা বলতেছি কম্পিউটার কি করতে পারে? শুধুমাত্র বাইনারিতে ছাড়া কম্পিউটার কোড করতে পারে না। কম্পিউটার কিসে বোঝে? শুধুমাত্র বাইনারি ছাড়া আর কিছু বুঝে না। এবার দেখো কম্পিউটার তো 3 এর বাইনারি জানে, 3 এর বাইনারি জানে। 3 এর বাইনারি কে জানে? কম্পিউটার। কে জানে? কম্পিউটার 3 এর বাইনারি জানে, কিন্তু কম্পিউটার তো -3 এর বাইনারি জানে না। কম্পিউটার কি করে না? -3 এর বাইনারি জানে না। তাহলে কম্পিউটার যেহেতু -3 এর বাইনারি মান জানে না, তাহলে খেয়াল করো, তাইলে এই যে এই -3 এর বাইনারি মান যেহেতু কম্পিউটার জানে না, তাহলে এই মানটা নির্ণয় করা যাবে কার সাহায্যে? 2 এর পরিপূরকের সাহায্যে। 2 এর পরিপূরকের সাহায্যে ঋণাত্মক মান বের করা যায়। ঠিক আছে, 2 এর পরিপূরকের সাহায্যে কি করা যায়? ঋণাত্মক মান বের করা যায়। ঠিক আছে, এই হচ্ছে কথা। ঠিক আছে, এই হচ্ছে কথা। এইবার খেয়াল করো, তাইলে এইভাবে যদি করা লাগে, তাইলে এই যে 2 এর পরিপূরক, এই জিনিসটা আমাদের জানতে হবে, 2 এর পরিপূরকটা। এখন দেখো 2 এর পরিপূরকটা কি করছে, জাস্ট আমি এক লাইনে একটু বোর্ডে যাই। 2 এর পরিপূরক গঠনের ফলে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়। এই যে মাত্রই দেখাইলাম কিভাবে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করাইতে হয়। 2 এর পরিপূরক গঠনে যোগ ও বিয়োগের কাজের জন্য একই বর্তনী ব্যবহার করা যায়। খেয়াল করো, খেয়াল করো, তাহলে দেখো কম্পিউটার যদি যোগের মাধ্যমে বিয়োগ করতে পারে, তাহলে একই, ধরো কম্পিউটারের যোগের জন্য একজন লোক রাখছে, বিয়োগের জন্য একজন লোক রাখছে। এখন এই যে যোগের লোক সে বিয়োগও করতে পারে, তাহলে এই লোকের কোনো দরকার আছে? তাহলে এই লোক আউট। তখন এই লোক যোগও করতে পারে, যোগের মাধ্যমে বিয়োগও করতে পারে, তাহলে 2 জনের জায়গায় একজনকে রাখতে হচ্ছে। তাহলে কি সার্কিটের উপরে লোডটা কম পড়তেছে না? এইটাই বলছে দেখো, যে যোগ ও বিয়োগের কাজের জন্য একই বর্তনী ব্যবহার করা যায় বিধায় সার্কিটের মাত্রা কমে এবং জটিলতা কম হয়, এবং জটিলতা কি হয়? কম হয়। তাই আধুনিক কম্পিউটারে কি করা হয়? 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করা হয়। আবার বলতেছে দেখো 2 এর পরিপূরক গঠন ব্যবহার করে সরল লজিক বর্তনী তৈরি করা যায়। কি করা যায়? সরল লজিক বর্তনী তৈরি করা যায়, যা দামে সস্তা ও দ্রুত গতিতে কাজ করে। যে জিনিসটা কি হয়? দামে সস্তা হয় এবং এটা কি দ্রুত গতিতে কাজ করে। ঠিক আছে,
এখন আমাকে এই দুইয়ের পরিপূরকের কনসেপ্টটা বুঝছো কিনা আগে এটা একটু আমাকে বলো, যে ভাইয়া দুইয়ের পরিপূরকের কি প্রয়োজন বা প্রয়োজনীয়তা কি, এই জিনিসটুকু তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, যে দুইয়ের পরিপূরকের প্রয়োজনীয়তাটা আসলে কি। শুভা কি আর একবার, হ্যাঁ কথা হচ্ছে তোমরা যদি না বুঝলে যদি ডিরেক্ট কোশ্চেন করো যে ভাইয়া এইটা বুঝি নাই, তাইলে উত্তর করতে না সহজ হয়। এই আমি এতক্ষণ ধরে গত 15 মিনিট ধরে আমি বকতেছি, এখন যদি আইসা বলো ভাইয়া আরেকবার, আমি ঠিক কোথা থেকে আরেকবার শুরু করব, এটা তো আমার বোঝা আমারটার জন্য একটু টাফ হয়ে যায়। তোমরা একটু ডিরেক্টলি ইন্ডিকেট করে প্রশ্ন করো না। ঠিক আছে, যদি কারো ডিরেক্টলি কোনো কোশ্চেন থাকে শোনা সেটা করতে পারো। হ্যাঁ, এখানে জাস্ট একটা কথাই বলছি যে দুইয়ের পরিপূরকের মাধ্যমে কি করা হয়, দুইয়ের পরিপূরকের মাধ্যমে হচ্ছে কোন একটা সংখ্যার নেগেটিভ মান নির্ণয় করা যায়। হ্যাঁ, দুইয়ের পরিপূরকের সাহায্যে কোন একটা সংখ্যার নেগেটিভ মান, মানে কোনো একটা বাইনারি সংখ্যাতে যদি আমরা দুইয়ের পরিপূরক অ্যাপ্লাই করি তাইলে সেটার কি পাই, ঋণাত্মক মানটা পাই। সেটার কি মানটা পাই, ঋণাত্মক মানটা পাই। আচ্ছা, আসো এক্সাম্পল করে। হ্যাঁ, এক্সাম্পল তো সবার আগে আমি তোমাদেরকে একটু দেখাই দিই যে দুইয়ের পরিপূরক গঠনের নিয়ম। হ্যাঁ, আমি ডিরেক্টলি ম্যাথে যাচ্ছি। দুইয়ের পরিপূরক গঠনের নিয়ম দেখো, দুইয়ের পরিপূরক গঠনটা করা হয় তিনটা ধাপে। কয়টা ধাপে, এই যে এই তিনটা ধাপে। সবার আগে কি, প্রকৃত মান গঠন। প্রকৃত মানটা কি, দেখো প্রকৃত মান হচ্ছে কি 8 বিট রেজিস্টারে, কি প্রকৃত মানটা হচ্ছে 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে বাইনারি মান লিখতে হয়। 8 বিট রেজিস্টারে কি করতে হয়, বাইনারি মান লিখতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃত মান, যে 8 বিট রেজিস্টারে বাইনারি মান লিখতে হয়। একের পরিপূরক গঠন কি, এটা তোমরা অলরেডি পড়ে ফেলছো। দেখো এই যে যে বাইনারি মান, হ্যাঁ বা প্রকৃত মান, প্রকৃত মানকে এই প্রকৃত মানকে বিপরীত করে, প্রকৃত মানকে বিপরীত করে একের পরিপূরক গঠন করতে হয়। আর দুইয়ের পরিপূরকটা কি, এই যে একের পরিপূরকের সাথে, একের পরিপূরক এর সাথে, এর সাথে এক যোগ করে, একের পরিপূরকের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক করা হয়, যোগ করে দুইয়ের পরিপূরক গঠন করা হয়। হ্যাঁ, একের পরিপূরক মানের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক মান গঠন করা হয়। ঠিক আছে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো একটু সবাই, হ্যাঁ সবাই ভাই প্লিজ আগামী 5 মিনিট কেউ কোনো সাউন্ড করো না, একটু ঠান্ডা মাথায় দেখো। হ্যাঁ, ঠান্ডা মাথায় দেখো, আমি একটা এক্সাম্পল করাবো। হ্যাঁ, একটা এক্সাম্পল করাবো, ঠান্ডা মাথায় একটু দেখো। হ্যাঁ, আগামী 5 মিনিট প্লিজ চুপ। হ্যাঁ, ধরো একটা প্রশ্ন করা হইলো যে 15 বা 15 না, ধরো একটা সংখ্যা লিখলাম আমি, কত ধরো লিখলাম 35, 10 দিয়ে বললাম এর দুইয়ের পরিপূরক মান নির্ণয় করো, এর দুইয়ের পরিপূরক মান নির্ণয় করো। হ্যাঁ, ধরো এই একটা জিনিস ম্যাথ, হ্যাঁ এই ম্যাথটাকে আমি এখানে করব। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় দেখো, এই যে দুইয়ের পরিপূরকের এই ম্যাথটা আমি এখানে করব। দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, ঠান্ডা মাথায় দেখো ভাইয়া। হ্যাঁ, তিনটা ধাপে করব। কয়টা ধাপে, তিনটা ধাপে, 1 2 3, তিনটা ধাপ।
প্রথম ধাপটা একটু করি। প্রথম ধাপটা খেয়াল করো, প্রথম ধাপটা কি? প্রথম ধাপটায় লিখতে হবে 15 প্রকৃত মান। কি লিখতে হবে? 15 প্রকৃত মান। হ্যাঁ, 15 প্রকৃত মানটা একটু খেয়াল করো। সরি 15 তো না, 35। আমি খালি ভুলে 15 লিখে ফেলতেছি। 35 এর প্রকৃত মান। দেখো এই প্রকৃত মানটা বের করতে একটু খেয়াল করো। এই যে যারা আগের ক্লাসটা মিস করছো একটু খেয়াল করো, আমার 3 নাম্বার ক্লাসে আমি যেটা পড়াইছি, হ্যাঁ এই সিরিজটা তোমরা একটু দেখো, লেকচার 3 তে ছিল। সেই জিনিসটা কি? এই যে দ্বিগুণ সিরিজ 1 2 4 8 16 32 64 এইভাবে করে চলতেই থাকে। এই জিনিসটা কিন্তু পুরাটাই রাফ, হ্যাঁ পুরাটাই রাফ, খেয়াল করো এইভাবে কি দ্বিগুণ করে চলতেই থাকে। এখন এখান থেকে আমরা কার মান বের করব? 35 এর বাইনারি মান। তো এখান থেকে খেয়াল করো, তোমরা একটু দেখো এখান থেকে 35 বানাইতে কোনটা কোনটা লাগে। হ্যাঁ 35 বানাইতে কোনটা কোনটা যোগ করে 35 বানানো যায়। দেখো 35 বানাইতে তো 64 লাগে না, 35 বানাইতে এই 32 লাগে। 32 আর 2 34 আর 1 35। আর এই যে বাকি যেগুলো লাগে না এগুলোতে আমি 0 লিখলাম। হ্যাঁ বাকিগুলোতে আমি কি লিখছি? 0 লিখছি। তাহলে 35-এর বাইনারি মান কি পাইছি? 1000111। দেখো মানটা আমি লিখতেছি, 35-এর বাইনারি মানটা কত পাইছি? 1000111। হ্যাঁ 35-এর বাইনারি মানটা লিখলাম। এখন যদি কেউ আমাকে এই কথা জিজ্ঞাসা করো, ভাইয়া এইটা বুঝি নাই, তাহলে মনে করো তাকে একটা ভার্চুয়াল চড়। হ্যাঁ কারণ এটা তোমাকে লেকচার 3 দেখে আসতে হবে। দেখো লিখলাম। এখন একটু খেয়াল করো, প্রকৃত মান গঠনে এখানে আমি কি লিখছিলাম? 8 বিট রেজিস্টার। তার মানে এটা কত বিট হইতে হবে? 8 বিট। কিন্তু একটু কাউন্ট করে, এটা কত বিট আছে? 1 2 3 4 5 6। কত বিট আছে? 6 বিট আছে। তাহলে 6 বিট যদি হয় তাহলে এটার বামে কি হবে? দুইটা জিরো বসবে। 6 বিট হইলে কি হবে? এটার বামে কি বসবে? দুইটা জিরো বসবে। দিয়ে দেখো এখন 8 বিট হয়েছে। কত বিট হয়েছে? 8 বিট হয়েছে। হ্যাঁ এই হচ্ছে প্রকৃত মান নির্ণয়। ঠিক আছে, আমাকে একটু বলো এই প্রকৃত মান নির্ণয় পর্যন্ত বুঝছো কিনা? ঠিক আছে, হ্যাঁ প্রকৃত মানটুকু আগে বুঝছো কিনা এটা একটু বলো। ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে হিমি, থ্যাংক ইউ। আসো, এইটা তুমি বুঝলা। এর পরের স্টেপে আমরা কি করব? এটার একের পরিপূরক মান নির্ণয় করব। কি করব? একের পরিপূরক মান নির্ণয় করব। এইখানে ধরো লিখলাম কি? একের পরিপূরক। কত ইজি একটু দেখো, কতটা ইজি তুমি শুধু একটু দেখো। একের পরিপূরক মান, একের পরিপূরক মান হচ্ছে জাস্ট অপোজিট করে দিবা। 0 থাকলে 1, 1 থাকলে 0। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে তুমি একটা জিনিস কনসিডার করতে পারো, 1কে তুমি সাপ ধরতে পারো, 1টাকে কি ধরতে পারো? সাপ। আর এই জিরোটা দেখো, এটা কি? এটা গর্তের মুখের মতো, তাহলে এটাকে তুমি একটা কি লিখতে পারো? গর্ত লিখতে পারো। ঠিক আছে, দেখো এই ওয়ান্স কমপ্লিমেন্টে কি করবা? সাপ গর্ত খুঁজে গর্তে যাবে, আর গর্ত সাপ খুঁজে। হ্যাঁ যে গর্তের ভিতরে সাপ থাকুক, এটা গর্ত চাই, আর সাপ চাই গর্তের ভিতরে থাকতে। তাহলে খেয়াল করো, এই যে দেখো এখানে একটা গর্ত আছে, তাহলে এটা একটা সাপ। এই যে গর্ত আছে, সাপ, সাপ আছে, গর্ত, গর্ত আছে, সাপ, 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 সাপ আছে, গর্ত। হ্যাঁ এটা এক্সাম্পলটা আমি গতই বিয়েতে দিয়েছিলাম। হ্যাঁ যদি কেউ থেকে থাকে সে হাসবে। তাহলে দেখো সিম্পল ভাইয়া, একদম সিম্পল। হ্যাঁ এই জিনিসটা তোমাদের বোঝা উচিত কিন্তু, হ্যাঁ না বুঝলে আমার একটু বলো, কিন্তু এটা তোমাদের বোঝা উচিত। এর থেকে ইজি জিনিস হয় না। 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0। এই একের পরিপূরক মান গঠনটা মনে আছে কিনা বলো। আর রীতি একটু ওয়েট করো, এই ছোট পোলাপেন কিন্তু এতে কিন্তু কাপঝাপ লেগে যাবে। হ্যাঁ সাদিকা পারভিন এর ভিতরে এসে কি কমেন্ট করে? 407.27। ঠিক আছে, এটা হচ্ছে একের পরিপূরক। তাহলে খেয়াল করো ভাই, এটা যদি একের পরিপূরক হয়, এবার দেখো দুইয়ের পরিপূরকটা কিভাবে নির্ণয় করতে হয়। দুইয়ের পরিপূরকটা তো আরো সোজা। কি বলছে দেখো, এই যে দেখো এই দুইয়ের পরিপূরকটা কি বলছে? একের পরিপূরকের সাথে এক যোগ করে, কি যোগ করে? একের পরিপূরকের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক। তাহলে এই যে যে মানটা, এই মানটার সাথে কত যোগ হবে? এক যোগ। খেয়াল করো এই একটা যোগ হবে কিন্তু শুধুমাত্র এই লাইনটার সাথে, এই প্রথম লাইনটার সাথে কিন্তু নয়। ঠিক আছে, এবার খেয়াল করো এই জিরোর সাথে 1 যোগ করলে কত হয়?
ওয়ান হয়, বাইনারি যোগ, কিন্তু কি যোগ, বাইনারি যোগ, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয়। হাতে কি আর কিছু থাকে, হাতে কিন্তু আর কিছু থাকে না। তাইলে এই যে এই বাম পাশে বাকি যা আছে সব কি জাস্ট বসে যাবে না? তাহলে মানগুলো তুমি যদি বসাও তাহলে কি হবে, ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান। এই তো জিনিস। এখন একটা জিনিস একটু খেয়াল করো, যে জিনিসটা আমাদের খেয়াল করাটা জরুরি, সেই জিনিসটা হচ্ছে এই যে যে শাড়িটা, এই যে যে শাড়িটা, এই শাড়িটা একটু খেয়াল করো। এই শাড়িটাকে কি বলা হয়, তোমাদের কি মনে আছে? তোমাদের কি মনে আছে এই যে যে শাড়িটা, এই শাড়িটাকে বলা হয় কি, এই শাড়িটাকে বলা হয় চিহ্নবিট। এই শাড়িটাকে কি বলা হয়, চিহ্নবিট বলা হয়, তাই না? দেখো চিহ্নবিট জিরো ছিল, তার মানে এটা একটা ধনাত্মক সংখ্যা, আর এইখানে চিহ্নবিটটা কি আছে, ওয়ান আছে, তার মানে কি এটা একটা ঋণাত্মক সংখ্যা না? এটা যেহেতু ঋণাত্মক সংখ্যা বলতেছি, তাহলে এই যে যে মানটা আমরা পাইছি এইটা হচ্ছে -35 এর বাইনারি মান। এটা হচ্ছে কার মান, -35 এর বাইনারি মান। দেখো তাহলে এটাকে দুইটা জিনিস বলা যায়, এটাকে বলা যায় 35 এর 2 এর পরিপূরক মান অথবা -35 এর বাইনারি মান। ঠিক আছে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তাইলে ঠিক এই যে দেরি হওয়ার আগে, ক্লাসে দেরি হওয়ার আগে 2 এর পরিপূরকের আরেকটা প্র্যাকটিস একটু করা লাগবে। হ্যাঁ, 2 এর পরিপূরকের আরেকটা প্র্যাকটিস একটু আমি করা লাগবে। হ্যাঁ, একটা প্র্যাকটিস করতে হবে জাস্ট। হ্যাঁ, আরেকটা প্র্যাকটিস আমি করে দিব, বাকিটা তোমরা বাসায় করবা, ঠিক আছে? এই 127 থেকে ছোট কেউ একটা, 127 থেকে ছোট কেউ একটা সংখ্যা বলো তো। রাফি, এই যে আমরা তো পড়ে আসছিলাম ভাইয়া, যে এই যে ডান দিক থেকে গুনলে 8 নাম্বার বিটটাকে কি বলা হয়, চিহ্ন বিট বলা হয়। এই যে আগের স্লাইডে পড়ে আসছি, কোথায়, এই যে 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 এখানে পড়ে আসছি। দেখো চিহ্ন বিট 0 হলে সংখ্যাটিকে ধনাত্মক এবং চিহ্ন বিট 1 হলে সংখ্যাটিকে ঋণাত্মক ধরা হয়। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা ঋণাত্মক বলছি। এই যে দেখো, এই যে দেখো, এই যে এই দিক থেকে কাউন্ট করলে এটা হচ্ছে 0, 0 হইলে সেটা ধনাত্মক, আর যেহেতু 1 হইছে তাই এটা ঋণাত্মক। আচ্ছা, সর্বপ্রথম কমেন্ট কত আসছে? সর্বপ্রথম কমেন্ট আসছে রিজন, রিজন বলছে 89। হ্যাঁ তেরাং, এই পাকনামি করিস না। হ্যাঁ, আমি আগে ইয়ারটা করি। রিজন বলছে কত, 89। হ্যাঁ, ধরো তোমাকে একটা কথা বললো কি 89 10 এর এর এই এর 2 এর পরিপূরক মান কত, এর 2 এর পরিপূরক মান কত? হ্যাঁ, এই জিনিসটা বলছে। বা 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 দেখো, বা একই প্রশ্ন তোমাকে বললো যে -89 10 এর বাইনারি মান নির্ণয় করো। বাইনারি মান নির্ণয় করো। একই কথা, একই কথা, একই ম্যাথ। হ্যাঁ, তাহলে খেয়াল করো, তুমি ফার্স্টে কি লিখবা, তুমি ফার্স্টে সুন্দর মতো করে লিখবা, ফার্স্টে সুন্দর মতো করে লিখবা, তিনটা স্টেপ। তুমি ফার্স্টে সুন্দর মতো করে লিখবা 89 10 এর প্রকৃত মান। 89 10 এর কি লিখবা, প্রকৃত মান। ঠিক আছে, প্রকৃত মান। তাহলে এটার প্রকৃত মানটা কত, প্রকৃত মান করতে গেলে তোমাকে আগে রাফ করে আসতে হবে, তোমাকে আগে রাফ করে আসতে হবে। রাফে তুমি কি লিখবা, এই যে 1, 1 দুগুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64। হ্যাঁ, এবার দেখো 64 পরে 128, এখন 89 বানাতে তো আর লাগে না এত। তাহলে দেখো এই যে লিখলা কি, তুমি এখান থেকে তুমি বাইনারি মান নাও, তাহলে দেখো কোনটা কোনটা যোগ করলে 89 হয়। দেখো এই যে তুমি নিলা কত, 64, তুমি কি নিলা 64, 64 আর 32 নিলে কত হয়, দেখো 96 হয়ে যায়। তাহলে 32 কিন্তু নেওয়া যাবে না। হ্যাঁ, 32 না নিয়ে কত নিতে হবে, 16 নিতে হবে। তাহলে 64 আর 16 কত হলে 80, 80 আর 8 88, আর এই 1 89, মাঝখানে যেগুলো লাগে নাই সেইগুলাই কি দিলাম, 0 দিলাম। তাহলে দেখো 89 এর বাইনারি মানটা আমরা কত পাইলাম, 89 এর বাইনারি মানটা আমরা কত পাইছি, 1011001, তাই তো? এই হচ্ছে 89 এর প্রকৃত মান পাইছি। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 বিট হয়েছে, কিন্তু আমাদের কত বিট করতে হবে মনে আছে, 8 বিট। তাহলে বামে একটা 0 বসাইলেই হয়ে যাবে। এরপরেরটা কি আসছে, এরপরে হচ্ছে 1 এর পরিপূরক মান। এরপরে কি আছে,
যে একের পরিপূরক মান। হ্যাঁ, একের পরিপূরক মান, একের পরিপূরক মান তো জাস্ট উল্টা, ইজি। এই যে 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0। এবার দেখো পরেরটা কি আছে, 2 এর পরিপূরক মান কি। 2 এর পরিপূরক মানটা দেখো ইজি, এর সাথে কত যোগ, 1 যোগ। এই যে দেখো বাইনারি যোগ, 0 আর 1 যোগ করলে কত হয়, 1। হ্যাঁ, আর বাকি যা আছে হাতে কিছু তাই, বাকি যা আছে সব বসে যাবে। কি আছে, 1 1 0 0 1 0 1। দেখো এই যে যে মানটা আমরা পাচ্ছি, এটা কার মান, এটা হচ্ছে -89 এর মান। থ্যাংক ইউ, তোমরা যারা করে ফেলছো থ্যাংক ইউ। প্র্যাকটিস ইউর সেলফে আমি তোমাদেরকে কয়েকটা ম্যাথ একটু দিয়ে দেই, হ্যাঁ কয়েকটা সংখ্যা একটু দিয়ে দেই। ধরো 57, তারপরে হচ্ছে ধরো দিলাম হচ্ছে 69, হ্যাঁ বা ধরো দিলাম হচ্ছে 43, এই সবার বেস কত, 10। হ্যাঁ, এই এদের দিয়ে এদের কি বললাম, এদের 2 এর পরিপূরক মান নির্ণয়। এগুলো বাসায় একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, 2 এর পরিপূরক মান নির্ণয়। আর করবা হচ্ছে খেয়াল করো, আর করবা হচ্ছে এখানে দেখো, আর কি করবা, আর করবা হচ্ছে ধরো 107, এই কই গেলি, -107 10 -65 10 90 -90 10, এই তিনটার কি বাইনারি মান নির্ণয়। একই কথা কিন্তু, হ্যাঁ একই কথা, বাইনারি মান নির্ণয় একই কিন্তু কথা, ঠিক আছে। এই জিনিসগুলা তোমরা একটু করবা, ঠিক আছে, ঠিক আছে এক করবা। এখন দেখো নেক্সট ক্লাসে আমরা কি করব, এই 2 এর পরিপূরকের সাহায্যে যোগ করব। হ্যাঁ, আজকে তো মান নির্ণয় শিখছি, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি করব, যোগ করা শিখবো। আর হচ্ছে কি এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। এবার দেখো হোমওয়ার্কগুলো তোমরা একটু করে রাখবা। আজকের ক্লাসটা, এখন তোমাদের আবার হচ্ছে ফাউন্ডেশন কোর্সে হচ্ছে ক্লাস আছে তোমাদের, আমি জানি তোমাদের হচ্ছে কই আছে, ফাউন্ডেশন কোর্সে তোমাদের ক্লাস আছে। তো যেহেতু ফাউন্ডেশন কোর্সে তোমাদের ক্লাস আছে, তাইলে তোমরা এখন হচ্ছে পড়তে হবে তোমাদের, ঠিক আছে, ক্লাস করতে হবে। একটু পানি চুনি খেয়ে নাও, আবার 10টার সময় বাংলা ক্লাস আছে। রাহাত মাইনাস এটা তো দেখাই দিলাম, একই তো হ্যাঁ একই। রাহাত এই যে একই কথা তো ভাইয়া, এই যে দেখো তুমি যে দেখাইতে বলতেছো, দেখো এই যে আমি দেখাইলাম না, এই যে দেখো 89 আর এই যে -89 এর বাইনারি মান একই জিনিস। এই যে 2 এর পরিপূরক করলে -89 এরটাই বের হয়, ঠিক আছে, একই জিনিস। হ্যাঁ, একই জিনিস। আর এটা যে কি নামে সেভ করছি এটাই তো ভুলে গেলাম। হ্যাঁ, যে কোন ফোল্ডারে কি নামে সেভ করলাম, এই চাপড়া, ঠিক আছে। ওকে, তাইলে একটা জিনিস একটু খেয়াল করো তোমরা সবাই, তাইলে ভালো থাকো, সুস্থ। আমি তো এই লেকচার 5 তো সেভ করছি না, হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে। ওকে, তাহলে দেখো ভয়ে থাকি ভাই, এই যে এই ড্রাইভ এটা তো তোমাদের এখনই দেয়া লাগবে, তাই না, তোমাদের এখনই দেয়া লাগবে, এরপরে আরেকটা ক্লাস আছে। তাইলে ক্লাস অ্যান্ড ক্লাস, হ্যাঁ তোমরা ক্লাস করতে করতে একদিন শহীদ হয়ে যাবা, ঠিক আছে। প্রচুর পড়ালেখা করতে হবে, এই এক জীবনে যদি পড়ালেখা না করো তাইলে কি আর করলা। হ্যাঁ, এই যে নাম্বার সিস্টেমের ভিতরে আজকে হচ্ছে তোমাদের লেকচার 5, তাই না। ওকে, ফাইল আপলোড, ইবিআই 2.0 লেকচার 5। হ্যাঁ, ওকে, তাইলে আল্লাহ হাফেজ।